আচ্ছা, গত ক্লাসে আমরা আসলে টেবিল, ফিগার এইগুলা দেখেছিলাম। আর আসলে যেটা করেছিলাম ম্যাথমেটিক্যাল ইকুয়েশন মনে হয় দেখাই নাই, বাট ইটস ওকে। কারণ হচ্ছে গিয়ে আমি যে প্র্যাকটিক্যাল তোমাদের দিয়েছিলাম, অনলাইনে দিছি, তোমরা নিশ্চয়ই দেখছো, ওইগুলা আসলে এত স্ট্রেট ফরওয়ার্ড, মানে আর A to Z সুন্দর করে এক্সপ্লেন করা। সো তোমরা যদি জাস্ট ইনস্ট্রাকশন গুলা ফলো করো তাহলে তোমরা আসলে অটোমেটিক বুঝবে যে কিসের পরে কি হচ্ছে। তো আজকে আসলে তোমাদেরকে আমি দেখাবো, এই যে রেফারেন্সিংটা করাবো আজকে। তো আর রেফারেন্সিং এর পরেই কিন্তু আসলে আমাদের শেষ। তো আমি আসলে ভুল না, মানে আমি প্রথমে তোমাদেরকে আসলে একটু ইয়েতে নিয়ে যাই, পিডিএফ এ নিয়ে যাই। দেখা যাচ্ছে পিডিএফটা? দেখতে পাচ্ছ পিডিএফ? আচ্ছা, দেখো আজকে আমরা রেফারেন্সিং শিখবো, যে রেফারেন্সিং কিভাবে করতে হয়। মোর অর লেস আমরা আসলে একটা ডকুমেন্ট তৈরি করতে, একটা রিপোর্ট কিংবা একটা থিসিস বা এরকম কোনো বুক চ্যাপ্টার, এগুলা করতে আসলে মেইনলি তো লিখালিখি করতে হয়। লিখালিখি আমরা শুধু সেকশন সাবসেকশন করে আমরা লিখবো। আমরা বুলেট যদি বুলেট পয়েন্ট দিয়ে দিয়ে যদি করতে হয়, আইটেমাইজ করে যদি করতে হয়, আমরা সেগুলা দেখছি। টেবিল যদি আঁকাইতে হয়, টেবিল কিভাবে আঁকাবো, ফিগার কিভাবে অ্যাড করব, এগুলা সবই আসলে আমরা দেখছি। এবং কোনো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন যদি অ্যাড করতে হয় সেটাও আমরা দেখেছি। তো মোটামুটি এইগুলাই কিন্তু আসলে আমার একটা টিপিক্যাল থিসিস কিংবা টিপিক্যাল রিপোর্টের মধ্যে থাকে। টাইটেল কিভাবে তৈরি করতে হয়, টাইটেলটা দেখেছি, সবই দেখেছি। এখন আজকে আমরা দেখবো রেফারেন্সিংটা। কিছু হয়তো টুকটাক বাদ পড়ে থাকতে পারে, তো আমি চেষ্টা করছি যে বেসিক সব জিনিসগুলা যেন তোমাদের এই লেটেকের যে প্র্যাকটিক্যালের মধ্যে যেন ইনক্লুড করা থাকে, যাতে তোমরা এই বেসিক এই জিনিসগুলা শিখে ফেলতে পারো। এবং এইগুলা যদি শিখে অ্যাপ্লাই করা শুরু করো তাহলে তোমরা মানে একটা সুন্দর রিপোর্ট তৈরি করতে পারবে। আর যদি কিছু অ্যাডভান্স সিচুয়েশনে পড়ো তাহলে আসলে ধরো ইন্টারনেটের হেল্প আছে, গাইডও কিছু আছে, মানে পিডিএফ বুক টুক আছে, এগুলার সাহায্য আসলে তোমরা বাদ বাকি জিনিস তৈরি মানে রেডি করে মানে মেকআপ করে ফেলতে পারবে, কোনো সমস্যাই নেই। ঠিক আছে? আচ্ছা, তো রেফারেন্সিংটা যে কোনো রিপোর্ট কিংবা আমরা এখন একটা বুক চ্যাপ্টার লিখি, আমরা সামনে আমরা তোমরা রিসার্চ করবে, তোমরা কনফারেন্সে তোমাদের পেপার সাবমিট করবে, জার্নালে পেপার সাবমিট করবে, থিসিস লিখবে। তো এইগুলাতে তোমরা নিশ্চয়ই সবাই খেয়াল করছো যে এইগুলাতে প্রত্যেকটা পেপারের লাস্টে কিংবা ইয়েতে রিপোর্টে কিংবা থিসিসে লাস্টে রেফারেন্স অনেক 30, 40, 100টা পর্যন্ত রেফারেন্সেস থাকে। তো এই রেফারেন্সগুলা আসলে আমাদের সায়েন্টিফিক ওয়ার্কে মাস্ট। সো এই রেফারেন্সিংটা আসলে কিভাবে করতে হয় সেটাই আজকে আমরা দেখব। তো রেফারেন্সিংটা যদি আমরা বিবটেক ফাইলের মধ্যে করি তাহলে সেটা আমাদের লেটেক আমাদের লাইফ আসলে খুব ইজি করে রাখছে। তো এখানে আমরা জাস্ট একটা দেখব যে আসলে বিবটেক ফাইলের মধ্যে, বিবটেক ফাইল যেমন ধরো আমরা আমরা যে ডকুমেন্ট, মেইন ডকুমেন্টটা টেক ফাইলে লিখি সেটা হচ্ছে .tex, তাই না? কিন্তু এখন আমরা যে রেফারেন্সের যতটা, ধরো 10টা পেপারকে রেফারেন্স করলাম, ওই 10টা পেপারের রেফারেন্সিং বা রেফারেন্স সাইটেশন ইনফরমেশন গুলা আসলে আমি একটা স্পেসিফিক বিব ফাইলে মধ্যে রাখবো। এটা আমি মেইন টেক ফাইলের মধ্যে রাখবো না। হাউএভার মেইন .টেক ফাইলের মধ্যে আসলে রাখা যায়, এটা আরেকটা ওয়ে আছে, বাট আমি তোমাদেরকে বলবো তোমরা প্র্যাকটিস করবে যে .bib ফাইলের মধ্যে এইটা করার। তো আচ্ছা, তো .bib ফাইলের মধ্যে আসলে কি, এটা একটা প্লেন টেক্সট ফাইল। সো যে কোনো আসলে নোটপ্যাডে করতে পারো কিংবা .টেক ফাইলের মধ্যে নরমাল যে কোনো এডিটরের মধ্যে ওপেন করে আসলে এই বিব ফাইলটা তোমরা তৈরি করতে পারো। জাস্ট এক্সটেনশনটা হইতে হবে .bib। তো এখানে আসলে .bib ফাইলের মধ্যে কি থাকে, যে এইরকম কিছু ইনফরমেশন থাকে। সো এইটাই হচ্ছে কি আমার আসলে এই রেফারেন্সটা। এই রেফারেন্সে দেখো অথরের নাম দেয়া আছে, টাইটেলের নাম দেয়া আছে, মানে যে পেপার বা যে বুক হয়তো আমি যদি রেফারেন্স করে থাকি তাহলে সেটা টাইটেল দেয়া আছে। এটা আসলে একটা জার্নাল পেপার, সো এই দেখো জার্নালের নাম দেওয়া আছে, ভলিউম দেওয়া আছে, পেজ নাম্বার, ইয়ার। তো এগুলো হচ্ছে টিপিক্যাল ইনফরমেশন, এগুলো আসলে থাকে। তো এখানে
দেখো প্রত্যেকটা রেফারেন্স স্টার্টস উইথ রেফারেন্স টাইপ দিয়ে শুরু হয়। এট আর্টিকেল দিলে আমরা বুঝতে পারি যে এটা কোন টাইপের রেফারেন্স, এটা কি আর্টিকেল নাকি এটা প্রসিডিংস মানে হচ্ছে কনফারেন্স প্রসিডিংস, নাকি একটা বুক, নাকি আসলে মিসেলেনিয়াস এরকম হইতে পারে। হয়তো আমি কোনো ওয়েবসাইট, কোন একটা পার্টিকুলার ওয়েবসাইটকে আমি সাইট করব, তখন আসলে আমি সেই ওয়েবসাইটকে করলে আসলে নরমালি MISC, এই আর্টিকেলের জায়গায় @MISC থাকে, এরকম থাকে, ঠিক আছে। তো এই পরে কি দেয়া আছে সেটা দেখে আমি আসলে বুঝতে পারবো যে যে পেপারকে বা যে বুককে আমি করতেছি সেটা আসলে কোন টাইপের। তো এরকম শুধু আর্টিকেল না, যেটা বললাম অনেক রকমের আছে। ইন প্রসিডিংস মানে বুঝায় কনফারেন্স পেপার, এরকম আছে। আর হচ্ছে কি এরপরে দেখো কার্লি ব্র্যাকেট দিয়ে একটা ওয়ার্ড আছে, ঠিক আছে। এই ওয়ার্ডটাকে আসলে বলে, দেখো সাইটেশন কি, এটাকে বলে সাইটেশন কি। এটা ইম্পর্টেন্ট, কারণ আমি আমার বিব ফাইলের মধ্যে এই পেপারের রেফারেন্সটা আসলে বসায় দিব, কিন্তু বসায় দেওয়ার পরে মনে আছে আমরা আমরা কোনো সেকশনের কিংবা কোনো টেবিলের কিংবা কোনো ফিগারের লেবেলিং কেন করি? so that we can refer that table or that figure, তাই না? এক্স্যাক্টলি এইভাবেও এটাতেও রেফারেন্স নিয়ে নিলাম, কিন্তু এটা তো আমাকে আসলে আমার মেইন ডকুমেন্টে এটাকে আসলে রেফার করতে হবে, সাইট করতে হবে। সো এই জিনিসটাকে আসলে সাইটেশন কি বলে। সো আমি এইটা দিয়ে এই ইনফরমেশন দিয়ে আসলে আমি আমার মেইন ডকুমেন্ট থেকে আসলে একে সাইটেশন করব, মানে একে রেফার করব, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, জাস্ট একটু সেকেন্ড আমাকে দাও। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে তো এটাকে বলে আসলে সাইটেশন কি। আচ্ছা, ইচ রেফারেন্স সাইটেশন কি মাস্ট বি ইউনিক হইতে হবে, যে এখানে আসলে যদি একই রকম, এই যে বার্ড এট অল হয়তো দুইটা পেপার লিখছেন এবং ওই দুই পেপারই আমি সাইট করতেছি, তাহলে শুধু বার্ড এট অল লিখে ফেললে হবে না। আমি হয়তো ইয়ার দিয়ে সাইটেশন কি দেওয়া খুব কমন প্র্যাকটিস, বুঝছো। সো ধরো উনি দুইটা পেপার লিখলেও আসলে হয়তো দেখা যাবে ইয়ার ডিফারেন্ট, একটা 2001-এ লিখছেন, একটা 2003-এ লিখছেন। সো তুমি বার্ড এট অল 2001, 2003 এইভাবে দিয়ে দিলে তোমার জন্য বোঝা সুবিধা হবে, প্লাস এটা ইউনিক থাকবে। আর এটা আসলে তুমি যে কোনো কিছু দিতে পারো। অনেকে আমি দেখছি ref1, ref2, ref3 এইভাবে দিয়ে দেয়। এইভাবে আই উইল নট সাজেস্ট, কারণ হচ্ছে গিয়ে তুমি যখন আসলে তোমার থিসিস করবে কিংবা তুমি কোনো পেপার লিখবে, তখন আসলে দেখবে যে ref1, ref2 এর চেয়ে তুমি ওই যে পার্টিকুলার পেপারকে আসলে সাইট করতেছো, সেই পেপারের মেইন অথরের নাম এবং ইয়ার এইভাবে দিয়ে যদি করো, তাহলে সেটা হচ্ছে বেস্ট অ্যাপ্রোচ, ঠিক আছে। সো এইভাবেই আসলে তোমাদের করলে পরে ভালো হবে। তো সবসময় এইভাবে করার চেষ্টা করবে। প্র্যাকটিস, তোমরা যে জিনিসটা দিয়ে প্র্যাকটিস করা শুরু করবে সেটা দিয়ে করলে পরে দেখবে যে আসলে এইভাবেই তোমরা কাজ করতেছো। আগেই আসলে শর্টকাটে যেও না, যে আমার মাত্র হয়তো তোমার মাত্র 2টা সাইটেশন করবে, জাস্ট 2টা। তুমি ভাবলে যে 2টা আছে, আমি ref1, ref2 এইভাবে ইউনিক কি লিখে দেই, আমার সমস্যা কি। কিন্তু না, আমি বলবো যে তোমরা এটা আসলে এখন হয়তো তোমার 2টা লাগতেছে, কিন্তু ভবিষ্যতে তুমি 200টাও করতে পারো। সো প্র্যাকটিস করবে, ফার্স্টেই প্র্যাকটিস করবে অথরের নেম এবং একটা ইয়ার দিয়ে প্র্যাকটিস করবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে দি রিমেইনিং লাইনস কন্টেইন দি রেফারেন্স ইনফরমেশন ইন দি ফরম্যাট ফিল্ড নেম এন্ড ফিল্ড কন্টেন্টস। দেখো এরপরে আসলে এইগুলাকে, এই যে অথর, টাইটেল, জার্নাল, এইগুলাকে বলা হচ্ছে ফিল্ড নেম, এবং এই একটা ফিল্ড নেমের পরে ইকুয়াল দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে আসলে ফিল্ডের কন্টেন্ট থাকে। যেমন অথরের নেম আছে এখানে আছে টাইটেল নেম, জার্নাল নেম এন্ড সো অন। আচ্ছা, এরপরে আসলে আমরা যদি এগুলোর মধ্যে কিছু ইন্টারেস্টিং জিনিস আছে, যে আসলে এইগুলোর মধ্যে একটু লেটেকের কমান্ড দিতে হয়। ফর এক্সাম্পল, দেখো এই লাইনটা খুব খেয়াল করে দেখো, যে কি আছে, ডিসপার্সাল ইন দি কন্টেম্পোরারি ইউনাইটেড স্টেটস। এইটা যদি আমার এই বিবটেকের এই আগের রেফারেন্সের মধ্যে লেখা থাকে, তাহলে খেয়াল করো ইউনাইটেড স্টেটস এর ইউ এবং এস বড় হাতের,
কিন্তু যদি জাস্ট এইভাবে লেখা থাকে এটা কিন্তু প্রিন্ট করবে, এই ইউ এবং এস কে সে ক্যাপিটাল লেটারে নিবে না, সে আসলে স্মল লেটারেই নিয়ে নিবে। ঠিক আছে, দেখো এইভাবে কিন্তু প্রিন্ট হবে, ডিসপার্সাল ইন দি কন্টেম্পোরারি ইউনাইটেড স্টেটস। সো এটা যদি আমাকে আসলে এক্স্যাক্টলি ক্যাপিটাল ইউ ক্যাপিটাল এস দিয়ে করতে হয় তাহলে আমি কি করব, আমি আসলে এখানের মধ্যে একটা কার্লি ব্র্যাকেট দিয়ে দিব, ইউ এর আগে পিছিয়ে একটা কার্লি ব্র্যাকেট দিয়ে দিব। ঠিক আছে, তখন কিন্তু সে দেখবে যখন এটা রেফার করবে তখন এই নামটা, ধরো এটা যদি টাইটেল হয় তাহলে টাইটেলের নামটা এইভাবে আসবে, মানে ইউনাইটেড এর ইউ বড় হাতে আসবে, এস বড় হাতের আসবে। ঠিক আছে, তো এইরকম কিছু ব্যাপার আছে, আরো আছে যে স্পেশাল টেক্সট ফরম্যাটিং যদি ইটালিক চাও, আমরা অনেক সময় সাইটেশনের মধ্যে প্রসিডিংস নেম ইটালিক চাই বা এম্পারসেন্ট লিখতে চাই, তাহলে এইগুলা জাস্ট এইগুলা ধরো লেটেকের কিন্তু কমান্ড, এই লেটেকের কমান্ডগুলাই আমাদের বিবটেক ফাইলের মধ্যে আসলে বসায় দিতে হবে। সো এইগুলা অত বিগ ডিল না, জাস্ট তোমাদের মনে রাখতে হবে আর কি যে আমরা বিবের মধ্যে ডট বিব ফাইলের মধ্যে আসলে আমরা ট্যাগ কমান্ড লেটেক কমান্ড বসাইতে পারবো। আর কিছু ইন্টারেস্টিং আসলে বিব স্টাইল আছে যেগুলা নিজেরাই এইগুলা করে ফেলে, বাট সবগুলো আসলে করে না। সো আমাদের এটা খেয়াল রাখতে হবে, আমরা যদি একটু পিকি হই যে না আমি আমার সাইটেশন আমার রেফারেন্সটা খুব সুন্দরভাবে আসবে সেটা চাই, যেমন এখানে অনেকে হয়তো মাইন্ড করে না যে ইউনাইটেড স্টেটসটা ইউএস এইভাবেই চলে আসলো, আবার অনেকে হয়তো মাইন্ড করবে যে না আমি ইউ ক্যাপিটাল এস ক্যাপিটাল এইভাবেই চাই, তাহলে কিন্তু তোমাকে খেয়াল করে ওই বিব ফাইলের মধ্যে গিয়ে এই জায়গায় এই কার্লি ব্র্যাকেটটা ওলা বসায় দিয়ে আসতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমরা ডট বিব ফাইলের মধ্যে দেখব যে কিভাবে এটা করতে হয়, কিন্তু এছাড়া কিছু আসলে সফটওয়্যার টুল আছে যেগুলা দিয়ে আসলে এই রেফারেন্সিংটা আরেকটু সহজ এবং সুন্দরভাবে করা যায়। তো এইটা আছে জেব্রেফ অথবা এন্ড নোট, এগুলা দিয়ে করা যায়। তো আমি জেব্রেফ আর এন্ড নোট তোমাদের দেখাবো না, বিকজ আমি তোমাদের আসলে ওভারলিফ দেখাচ্ছি শুরু থেকে। সো ওভারলিফে আসলে আমরা ডট বিব ফাইলটা এত সুন্দর করে অর্গানাইজ করে রাখতে পারি, সো আসলে তোমাদের আলাদাভাবে জেব্রেফ বা এন্ড নোট ইউজ করতে হবে না। বাট যারা কিনা আসলে অফলাইনে কাজ করতেছো তারা জেব্রেফটা ইউজ করতে পারো, জেব্রেফ কুড বি হ্যান্ডি। তো জেব্রেফও আসলে ওপেন সোর্স, সো জাস্ট জেব্রেফ গুগলে জেব্রেফ ডাউনলোড দিয়ে সার্চ করলেই জেব্রেফ চলে আসবে, এবং জেব্রেফটা আসলে খুবই ইজি, জাস্ট নতুন একবার দেখলেই আসলে তোমরা একটা যদি টিউটোরিয়াল ওপেন করে ফেলো, ইউটিউবে প্রচুর টিউটোরিয়াল আছে, তাহলে সেগুলো দেখে ফেললে নিজেরাই বুঝে যাবে। ঠিক আছে, এমন কোনো বিগ ডিল না। আচ্ছা, ওকে, তো আমার ডট বিব ফাইলের মধ্যে থাকবে এই যে এইরকম, হয়তো যদি 10টা পেপারের আমি সাইট করতে চাই 10টা পেপারের ইনফরমেশনগুলো থাকবে। এখন আমাকে এইটা মেইন ফাইলের মধ্যে এইটা ইনসার্ট করতে হবে। তো আমি যে এখানে চাই, নর্মালি আমরা দেখি যে আমরা আসলে রেফারেন্সটা লাস্টে অ্যাড করি, তাই না? সো লাস্টে আমাকে এই 2টা লাইন অ্যাড করতে হবে, শেষ, আর কিচ্ছু করা লাগবে না, টেক ফাইলই অটোমেটিক বাদ বাকি সব কাজ করে ফেলবে। ফার্স্ট হচ্ছে কি আমাকে স্টাইলটা বলে দিতে হবে, বিবলিওগ্রাফি স্টাইলটা বলে দিতে হবে। আমি এখানে আমরা আজকে ধরো যে এক্সাম্পল তোমাদেরকে দেখাবো, বা তোমরা এমনিও যদি খুব বড় কোনো কিছু না হয়, মানে খুব বড় ফাইল না হয়, বুক না হয় বা থিসিস না হয়, তাহলে তোমরা প্লেন বিবলিওগ্রাফি স্টাইল ইউজ করতে পারো, মানে হুইচ ইজ প্লেন। আর কি করবে, বিবলিওগ্রাফি স্টাইল প্লেন দিবে, এরপর বিবলিওগ্রাফি সেকেন্ড কার্লি ব্র্যাকেট দিয়ে রেফারেন্সেস দিবে। আর রেফারেন্সটা কি, রেফারেন্সেসটা হচ্ছে তোমার ডট বিব ফাইল। ঠিক আছে, সো যে ফোল্ডারের মধ্যে তুমি তোমার মেইন ডট টেক ফাইলটা রাখছো সেই ফোল্ডারের মধ্যেই তুমি রেফারেন্সেস ডট বিব ফাইলটা রেখে দিবে। সো সে কিন্তু অটোমেটিক্যালি লেটেক এই রেফারেন্সেস ফাইল বিবলিওগ্রাফি ফাইল হিসেবে নিয়ে নিবে। ঠিক আছে, কিন্তু আমাকে অবশ্যই নিয়ে নিবে, কিন্তু আমি যদি আমি 10টা ফাইল রাখলাম, 10টা সাইটেশন রাখলাম, কিন্তু একটাকেও যদি সাইট না করি তাহলে আসলে কিছুই হবে না। আমি যখন সাইট করব তখনই আমার রেফারেন্সটা ক্রিয়েট হবে। ঠিক আছে, বুঝা গেছে? হ্যালো, আসো তোমরা আমার সাথে? হ্যালো, এই একটু রেসপন্স চাই। শুনতে পাচ্ছ না? আমি মাঝে মাঝে আসলে আমার ইয়ে ব্রেক করতেছে, ইন্টারনেট ডিস্টার্ব করতেছে আমার।
হ্যালো মিস, শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, জাস্ট আমাকে বলিও যদি কোনো জিনিস বোঝা না যায় কিংবা আমার ভয়েস ব্রেক করলে তোমরা একটু বলিও, ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদের পরে ওভারলিফে নিয়ে যাব, জাস্ট আগে একটু পিডিএফ ফাইলে কি আছে সেটা দেখাই দিচ্ছি। আচ্ছা, তো এখানে সাইটিং, হ্যাঁ বলো। আটকে যাচ্ছে একটু কথা। ও আচ্ছা, এখন আটকাচ্ছে নাকি জি আগে মিস, থেকে মাঝে মাঝে আটকে আটকাচ্ছিল? যায়, এমনি শুনতে পাচ্ছি ম্যাডাম। আচ্ছা, আমি একটু স্লোলি কথা বলার চেষ্টা করব, আমি আবার অনেক ফাস্ট কথা বলি, সো একটু যদি স্লোলি কথা বলি তাহলে হয়তো বা ঠিক থাকবে। আচ্ছা, তো এতক্ষণ আমরা দেখছি যে কিভাবে রেফারেন্সিং করতে হয়, এখন আসলে এই রেফারেন্স গুলাকে আমার সাইট করতে হবে। তো সাইট করব আমি এইভাবে, দেখো, স্ল্যাশ ব্যাকস্ল্যাশ সাইট দিয়ে কার্লি ব্র্যাকেট, তারপরে সাইটেশন কি। এই সাইটেশন কিটা হচ্ছে একটু আগে আমরা এখানে যেটা দেখছিলাম, বার্ড এট অল 2001, ঠিক আছে? এইটা হচ্ছে আমার সাইটেশন কি। সো আমি যেই জায়গায় আমি সাইটেশনটা অ্যাড করতে চাই, আমি এখানে শুধু লিখবো ব্যাকস্ল্যাশ সাইট থার্ড ব্র্যাকেট, ওকে, তারপরে হচ্ছে গিয়ে সাইটেশন কি, ঠিক আছে? এটা দিয়ে আমরা করব। তারপরে দেখো সাইটেশন তিন ভাবে করা যায়, যদি আমরা পেজ সহ পেজ নাম্বার চাই, যে ইনক্লুড এ পেজ নাম্বার ইন ইউর ইনটেক্স সাইটেশন, তাহলে আমি P20 কত পেজ সেটা আমাকে বলে দিতে হবে, সেটা বলে দিব। আর যদি আমি মাল্টিপল রেফারেন্সেস একসাথে করতে চাই তাহলে আমি একসাথে এইভাবে সাইটেশন কিগুলা কমা দিয়ে দিয়ে লিখতে পারবো, এইরকম কিছু অপশন আছে। আচ্ছা, তারপরে আসো স্টাইল। স্টাইল হচ্ছে কি, যে আমি বলছিলাম যে প্লেন মানে বিবলিওগ্রাফি স্টাইল, একটা আছে প্লেন, একটা আছে দেখো, একটা আছে ABBRB, একটা আছে আনসর্টেড UNSRT, একটা আছে আলফা। এইগুলো আসলে ইভেন্চুয়ালি কি করে, প্লেন আসলে স্কোয়ার ব্র্যাকেটে শো করবে, আর আলফাবেটিক্যালি নেয় ফার্স্ট অথর নেম, অথর সার নেম, এবং সবগুলো অথরের নেম ফুল নেম সে শো করে। abbreviated কিভাবে কি করে, এই প্লেনের মতো, এক্সেপ্ট দি অথরস ফার্স্ট নেমস আর abbreviated টু অ্যান ইনিশিয়াল। ফার্স্ট নেমটা ধরো কারো যদি থাকে এরকম যে কলিন স্মিথ, তাহলে সি আসবে, কলিন আরটা আসবে না, ঠিক আছে? আচ্ছা, তো এইরকম আর কি, আরো চারটা আছে, আসলে বেসিক্যালি চারটা না, আরো আছে, আরো স্টাইল আছে। এগুলা তোমরা যখন তোমাদের হয়তো ডিফারেন্ট জার্নাল কিংবা কি বলে কনফারেন্স কাজ করবে তখন দেখবে আসলে স্টাইল হয়তো শুধু প্লেন না, হয়তো ডিফারেন্ট স্টাইলের অপশন দিবে তোমাদেরকে। তো এটা আসলে তোমাদের খুব একটা কিছু করতে হয় না, সব আসলে লেটেকই এটা হ্যান্ডেল করে। জাস্ট তোমাদেরকে ইভেন তোমাদেরকেও ডিফাইন করতে হবে না, তোমরা জাস্ট যে দেখবে যে আচ্ছা ওকে এটার স্টাইল হচ্ছে গিয়ে ABBRB, বা এটা হচ্ছে আনসর্টেড, বা এটা হচ্ছে গিয়ে আলফা, এরকম, ঠিক আছে? এটা আসলে তোমাদের খুব একটা জাস্ট তোমাদের নলেজে রাখতে হবে, যে আসলে জানতে হবে যে ওকে কোন স্টাইল ইউজ করতেছি আমরা ফর দিস পার্টিকুলার রেফারেন্সিং। আচ্ছা, আরেকটা আছে অথর ডেট সাইটেশন নেটবিব প্যাকেজ। এই যে এই প্যাকেজটা যদি আমরা নিয়ে আসি তাহলে কিছু স্পেসিফিক এই যে অথর এবং ডেট একসাথে এই যে এইভাবে আমরা নিয়ে আসতে পারবো, এরকম কিছু আছে। তো এরকম আসলে শুধু নেটবিব না, চাইলে তোমরা আরো নেটে দেখতে পারো, কারণ লেটেক তো আসলে ওপেন সোর্স। সো ডিফারেন্ট রাইটাররা, সায়েন্টিস্টরা আসলে নতুন নতুন প্যাকেজ অ্যাড করে নিয়ে যাচ্ছেন। সো আরো নিশ্চয়ই ইন্টারেস্টিং প্যাকেজ চলে আসছে, তো তোমরা সেগুলাও এক্সপ্লোর করতে পারো। আচ্ছা, ওকে, তারপরে তোমাদের আসলে প্র্যাকটিক্যাল যেটা তোমাদের আসলে করতে হবে সেটা হচ্ছে এখানে দেওয়া আছে, জাস্ট কিছু না, আসলে তোমাদেরকে কয়েকটা বিবলিওগ্রাফি অ্যাড করতে হবে। আচ্ছা, যারা এখানে ইয়ে থেকে করবে, কম্পিউটার থেকে করবে, আচ্ছা আমাকে জাস্ট একটা সেকেন্ড দাও, আমার বাসা থেকে শুধু ফোন আসতেছে, একটা মিনিট। হ্যাঁ, সরি।
আচ্ছা, তো যারা ওভারলিফে করবে তাদের আসলে কোনো ব্যাপারই না, কিন্তু যারা ওভারলিফে করবে না, এই ধরো টেক ওয়ার্কে করবে কিংবা টেক স্টুডিও, আমি জানি না, এটা আগে এরকম হইতো যে দুইবার আসলে টাইপসেটে দুইবার ক্লিক করা লাগতো, কারণ একবার আসলে সে প্রথমে নেয় একটা, মানে একবারে সে আসলে একবার রান করার ফলে আসলে সে ক্রিয়েট করতে পারে না, সাইটেশনটা ক্রিয়েট করতে পারে না, তার আসলে দুইবার রান করা লাগে। এটার কি একটা রিজন ছিল, এই মুহূর্তে আমার মনে পড়তেছে না, বাট এইটা আসলে অনেক আগের দিকে ছিল, এখন মনে হয় একবার রান করলেই আসলে এটা কাজ করে ফেলে। সো তোমাদের দুইবারও রান করা লাগতে পারে না, বাট ইনফ্যাক্ট যদি তোমরা দেখো যে তোমাদের রেফারেন্সিংটা ঠিক মতো আসতেছে না, কোয়েশ্চন মার্ক থেকে যাচ্ছে, তাহলে অবশ্যই তোমরা দুইবার রান দিবে, মানে ওই যে টাইপসেটে দুইবার ক্লিক করবে, তাহলে আসলে দেখবে যে রেফারেন্সিংটা পেয়ে যাবে। এরপরেও যদি পায় না, যদি দেখো কোয়েশ্চন মার্ক, সাইটেশনের মধ্যে কোয়েশ্চন মার্ক রয়ে গেছে, তার মানে বুঝতে হবে তোমার রেফারেন্সিং এর মধ্যে কোনো সমস্যা আছে। আচ্ছা, এখানে আমি তোমাদের একটা টিপ বলে দিই, সেই টিপসটা হচ্ছে যে তোমরা যখন কোনো পেপার সাবমিট করবে, হইতে পারে কনফারেন্স পেপার কিংবা জার্নাল পেপার কিংবা তোমার থিসিস পেপার ও রিপোর্ট, তখন তোমরা একটা সার্চ দিবে, সার্চ চালাবে কোয়েশ্চন মার্ক সিম্বল দিয়ে। কারণ হচ্ছে গিয়ে যে যদি তোমার ইয়ের মধ্যে ফাইলের মধ্যে ধরো 30-40টা রেফারেন্স থাকে, অনেক সময় রেফারেন্সিং এ কিন্তু সমস্যা থাকতে পারে, যে দেখা যায় রেফারেন্সিংটা আসলে আর্লি স্টেজে, মানে তোমাদের আর্লি স্টেজে, তোমরা যারা নতুন লেটেকে আসছো, তোমাদের ক্ষেত্রে এটা হইতে পারে যে রেফারেন্সিং তোমরা একটু এদিক সেদিক ভুল করে ফেলতে পারো। মনে করো আমাদের এখন এটা আসলে আর হয় না ওইরকম, তারপরেও কিন্তু আমরা চেক দেই, কারণ আমরা তো অনেক বছরের লেটেক কাজ করতেছি, তো আমাদের এটা হয় না, কিন্তু শুরুতে আমাদেরও হইতো, আমরা একটা চেক দিতাম, আমার পিডিএফ ফাইলে কোয়েশ্চন মার্ক সিম্বলটা দিয়ে সার্চ চালাতাম, যে দেখতাম যে কোনো রেফারেন্সিং কি ব্রোকেন আছে কিনা। সো ব্রোকেনটা বোঝা যাইতো, ওই যে সাইটেশন সে যদি করতে না পারে, তখন আসলে দেখা যাইতো যে ইয়ে হয়ে আছে, কি বলে, কোয়েশ্চন মার্ক চলে আসছে। সো ওই কোয়েশ্চন মার্ক দেখে দেখে আমরা আসলে ইয়ে করতাম, দেখে দেখে আসলে ঠিক করতাম যে আসলে কি করতে হবে, বুঝছো? এই তো এখন হলো গিয়ে আমার মনে হয় এটা হয়ে গেছে, এখানে আসলে খুব বেশি তোমাদের টাস্ক দেয়া হয় নাই, আমি তোমাদেরকে আসলে এতে নিয়ে যাই। আচ্ছা, একটা মিনিট দাও, আমি জানি না কেন এত ফোন আসতেছে। সরি, আমি রিয়েলি সরি, আমার আসলে বাসা থেকে ফোন আসতেছিল বারবার। আচ্ছা, যাই হোক, তো এখানে আসলে খুব বেশি আমি খেয়াল করলাম, খুব বেশি টাস্ক আসলে তোমাদের দেয়া হয় নাই। আচ্ছা, আমি না হয় অ্যাড করে দিব না, বাবার একটু ডাবল চেক করবো রে। তো এখন আমরা তাহলে ফিরে যাই আমাদের ইয়েতে, লেটেক ফাইলে ফিরে যাই, ওভারলিফে ফিরে যাই। আচ্ছা, তোমরা কি দেখতে পাচ্ছ ওভারলিফে আসছে? হ্যালো ম্যাম, কালো হ্যাঁ এখন আসছে আসছে। আসছে, আচ্ছা ওকে। দেখো আমি জাস্ট একটা সেকশন তৈরি করতেছি। আচ্ছা, এটা একটু বড় করে দিই। আচ্ছা, আমি এখন কি করব, যদি কিছু রেফারেন্স অ্যাড করতে চাই, আমি তোমাদেরকে যেটা বলছিলাম যে আমি একটা ফাইল ক্রিয়েট করব .bib ফরম্যাটে, তাই না? আচ্ছা, এখন এখানে একটা নতুন ফাইল, সরি, যেখানে নতুন ফাইল অ্যাড করে দেই, এটা দিয়ে দিলাম references.bib।
ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি যে কোনো ক্ষেত্রে আমাদের মেইন ফাইলটা যেভাবে আছে, আমি এটা তোমাদের এটা আসলে চেঞ্জ করি নাই, তোমাদের ধরো মেইন ডট টেক ফাইলটা আছে প্র্যাকটিক্যাল, তো কোনো জায়গায় বিব ফাইলটা হইতে হয় উইথ সেম নেম অ্যাজ টেক ফাইল, ঠিক আছে? কিন্তু ওভারলিফে কিংবা ইভেন টেক ওয়ার্কেও আসলে এটা আগে হইতো, আগে করা লাগতো, কিন্তু এখন করা লাগে না। কিন্তু এখনো কিছু জায়গায় আছে যেখানে আসলে মেইন টেক ফাইল আর ডট বিব ফাইলটা আসলে সেম হওয়া লাগে। যেমন কোথায়? যেমন হচ্ছে কি আর্কাইভে। ওই যে তোমাদেরকে আর্কাইভের কথা তো বলছিলাম যে আমি যদি একটা পেপার করে আমি আসলে আর্কাইভে আমার হয়তো আমি জার্নালে এই পেপারটা সাবমিট করব, জার্নাল অনেক দেরি করে আমাকে রেজাল্ট দিবে, বা আমি হয়তো আমার কোনো পেপার আছে যেটা আমি আর জার্নাল বা কনফারেন্সে পাবলিশ করতে চাই না, আমি জাস্ট আর্কাইভে রেখে দিতে চাই। তো আর্কাইভে দেখবে যখন তোমরা টেক ফাইল রাখবা, যে ইনস্ট্রাকশন দেওয়া আছে ওইখানে আবার আসলে ওরা এইটা ফলো করে যে মেইন টেক ফাইল যে নামে আছে সেই নামেই আসলে তোমাদেরকে বিব ফাইলটা সেভ করতে হয়। কিন্তু এখানে নট নেসেসারি, ওভারলিফে দেখবে বা টেক ওয়ার্কে দেখবে আসলে ডিফারেন্ট নামে, তোমার যা খুশি সেই নামে তুমি আসলে ডট বিব ফাইলটা দিতে পারবে। আচ্ছা, তো এখন আমরা আসলে এখানে একটা রেফারেন্সেস ডট বিব ফাইল ক্রিয়েট করছি। এখন লেটস ক্রিয়েট সাম পেপার রেফারেন্সেস, তাই না? আমার এটা তো এখন এমটি, আমি আসলে কিছু ইয়ে করি। আচ্ছা, এখন তোমরা আমি কিন্তু জাস্ট আরেকটা ট্যাবে গেছি, তোমরা কি দেখতে পাচ্ছ ওই ট্যাবটা? গুগল স্কলারের একটা ট্যাব দেখা যাচ্ছে? হ্যালো? জি মিস। আচ্ছা, ওকে। তো গুগল স্কলারের আমরা যখন এই যে দেখছো না এট প্রসিডিংস, এট আর্টিকেল, এট বুক, এইভাবে যে থাকে, এইগুলো আসলে আমার কিন্তু নিজে বানাতে হবে না। ভেরি গুড থিং যে আমার আসলে নিজে বানাতে হবে না। সো ফর এক্সাম্পল, আমি যদি এই পেপারটা ট্রান্সপোর্ট লেয়ার আইডেন্টিফিকেশন অফ P2P ট্রাফিক, এই পেপারটা যদি আমি আসলে সাইট করতে চাই, তাহলে আমি কি করব? আমি জাস্ট আসলে গুগলে আসলে P2P দিয়ে করা হয়েছে, আমি আসলে তোমাদেরকে ভালো মতো দেখাই। আমি যদি এই পেপারটাকে সাইট করতে চাই, আমি পেপারটার টাইটেল গুগল স্কলারে আমি সার্চ করব, তারপরে দেখো এই পেপারটা চলে আসছে, তাই না? এক্স্যাক্টলি ট্রান্সপোর্ট লেয়ার আইডেন্টিফিকেশন অফ P2P ট্রাফিক চলে আসছে এই পেপারটা। অবশ্যই পেপারটা তোমরা ভেরিফাই করতে পারো যে পেপারটা চাচ্ছ সেই পেপারটা এইটাই কিনা। তো দেখলে এইটা আসছে, তারপরে দেখো এখানে কিছু জিনিস লেখা আছে। তোমরা হ্যালো, আমি মনে হয় কিছুক্ষণ আনস্টেবল হয়ে গেছিলাম, আমি আবার বলছি। হ্যাঁ, আমি আবার বলছি যে এই পেপারটা এখানে যে আছে, তোমরা এইগুলার মিনিং হয়তো অনেকে জানতে পারো, বাট যদি না জানো তাহলে আমি তোমাদেরকে জাস্ট কুইকলি বলে দিচ্ছি যে এগুলার মানে কি। এইটা হচ্ছে গিয়ে পেপারটা অরিজিনাল টাইটেল আসছে, পেপারের অথরের নেম আসছে, কিছু ইনফরমেশন আসছে। আর দেখো এখানে আচ্ছা, এটা জরুরি না, এটা আমি যদি আসলে এটাকে দিয়ে স্টার মার্ক করতে চাই, আমার লাইব্রেরিতে সেভ করতে চাই, তাহলে আসলে দেখো আমার এখানে লাইব্রেরিতে সেভ হয়ে গেছে, আমি আসলে চাই না। তারপর দেখো এখানে দুটো ডাবল ইনভার্টেড কমা আছে। এইটা কি জিনিস? এটা হচ্ছে গিয়ে সাইটের ব্যাপার। এটা এই পেপারটা কতবার টোটাল সাইট করা হয়েছে সেটা দেখাচ্ছে, 1074 বার আসলে এটা সাইট করা হয়েছে। রিলেটেড এই পেপার রিলেটেড কোন আর্টিকেল আছে সেটা এখানে বলা হচ্ছে। এটা 22 ভার্সন আছে, সেটা আমরা এখানে ক্লিক করলে পরে দেখতে পারবো। আর এটার মানে হচ্ছে এই পেপারটা আসলে পিডিএফ এ অ্যাভেলেবল আছে, আমি এখানে ক্লিক করলে এই পেপারটা ওপেন করতে পারবো। আই থিঙ্ক তোমরা এই জিনিসগুলো সব জানো, বাট যদি 2-3 জন হলেও যদি না জেনে থাকো তাহলে আমি তোমাদেরকে এই জিনিসটা এক্সপ্লেন করলাম। আচ্ছা, তো এখন আমাদের রেফারেন্সের জন্য আমাদের ইন্টারেস্টিং বা আমাদের জরুরি জিনিস হচ্ছে এইখানে আমরা ক্লিক করব, বিকজ ইউ সি যখন তুমি এখানে হোভার করতেছো তখন দেখো এখানে চলে আসছে সাইট লেখাটা চলে আসছে, ঠিক আছে? তো আমি এখানে ক্লিক করলে দেখি আমরা কি দেখা যায়। ক্লিক করলে এই যে দেখো সাইটেশনের এই যে রেফারেন্সিংটা চলে আসছে। রেফারেন্সিং এর আবার অনেকগুলা স্টাইল আছে, এমএলএ, এপা, শিকাগো, হার্ভার্ড, ভ্যানকুভার, অনেকগুলা স্টাইল আছে।
এখন কোনো কোনো জায়গায় হয়তো কোনো প্রসিডিংস, কনফারেন্স প্রসিডিংস বা কোনো জার্নালে হয়তো স্পেসিফিক্যালি বলে দিবে যে তুমি অ্যাপা স্টাইল ফলো করো বা হার্ভার্ড স্টাইল ফলো করো, তখন তোমাকে আসলে এই হার্ভার্ডটা নিতে হবে, এই হার্ভার্ডটা নিতে হবে, ঠিক আছে। আবার কোনো কোনো আছে যে মানে এই হার্ভার্ডটা নিতে হবে না, আসলে সে সে আসলে অটোমেটিক্যালি হার্ভার্ডে করে ফেলবে, হার্ভার্ডে করে ফেললে এই রকম ভাবে আসবে, ঠিক আছে, এই স্টাইলে আসবে। আচ্ছা, তো এইটাও আসলে আমাদের করতে হয় না, লেটেকে আসলে এটাও করতে হয় না। জাস্ট আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এখানে দেখো বিবটেক আছে, এই বিবটেকে ক্লিক করব। ক্লিক করলে এই যে দেখছো এট ইন প্রসিডিংস, এটা আসলে একটা কনফারেন্স পেপার। সো এটা এট ইন প্রসিডিংস দিয়ে আসলে আমার এটা হচ্ছে গিয়ে সাইটেশন ইউনিক কি, এইটা সহ এটা ওরাও দিয়ে দিছে। দিয়ে পরে ওই যে দেখো এক একটা ফিল্ড আছে, ফিল্ডের কন্টেন্ট আছে, এটা চলে আসছে। সো আমি কি করব, আমি জাস্ট এটা আসলে কপি করে আমি এটা নিয়ে আসবো, ঠিক আছে। আমার দ্যাটস ইট, আমার আর কিছু লাগবে না, আমি এটা নিয়ে আসবো। এটা আমার কোথায় লাগবে, এটা আমার লাগবে হচ্ছে গিয়ে এই রেফারেন্সেস, এই রেফারেন্স এখানে এখানে আমি পেস্ট করে দিব। এখন এটা তোমরা করতে পারো যে এই ইউনিক কিটা তোমরা এইটাই রেখে দিতে পারো, অথবা তোমরা যদি মনে করো যে না এত বড় আমি রাখবো না, এটা নরমালি আসলে দেখো অথরের ফার্স্ট অথরের নেম এবং সান নেম এবং 2004 ইয়ার লেখা আছে, আর হচ্ছে ট্রান্সপোর্ট, এটা আসলে মানে ট্রান্সপোর্ট লেয়ার নিয়ে কাজ করা, এই জন্য আসলে ট্রান্সপোর্ট বলে দেয়া আছে। বাট তোমরা চাইলে ট্রান্সপোর্টটা তুলে দিতে পারো বা আরো ছোট করে দিতে পারো, তোমাদের যেটা ইচ্ছা, বা যেভাবে আছে সেইভাবেও রেখে দিতে পারো। আচ্ছা, তাহলে আমি এখানে আসলে একটা অ্যাড করছি, লেটস অ্যাড অ্যানাদার ওয়ান, ঠিক আছে। আমি আরেকটা অ্যাড করে দিই, রিয়েল টাইম, এটা দেখি, এটা আসলে একটা জার্নাল নিয়ে আসি। আচ্ছা, এটা একটা জার্নাল অফ অ্যাপ্লাইড ফিজিক্স, এটা একটা আছে, এটা নিয়ে আসি। এটা এখানে ক্লিক করলাম, সাইট আসলো, বিবটেকে যাব, বিবটেকে যাওয়ার পরে দেখো আর্টিকেল হিসেবে আসছে, আমি এটা নিলাম, কপি করলাম, তারপরে এখানে আবার আরেকটা জাস্ট এক লাইন গ্যাপ দিতে পারি, জাস্ট টু লুক গুড। তারপরে এখানে আরেকটা দিয়ে দিলাম। তো দেখো এখানে কিভাবে একই স্টাইল, যে ফার্স্ট অথর, সেই অথরের সার নেম, তারপরে হচ্ছে ইয়ার, আর এই যে একটু যে টপিকে কাজ করতেছেন সেই টপিকের একটা মানে ওয়ার্ড, এবং এখানে কিন্তু কোনো স্পেস দেওয়া যাবে না, সব এটা একটা ইউনিক ওয়ার্ড। ওকে, আচ্ছা, তাহলে আমি এই দুইটা সাইটেশন আপাতত রাখি, আমি সেভ করে ফেলছি এটা। এখন আমি আসলে আমার যেটা কাজ, আমি এখনো কিন্তু এইটাকে কোথাও অ্যাড করি নাই, তাই না? আমার এখানে কিন্তু আমার ইয়ে ফাইলে, মেইন ট্যাগ ফাইলে কিন্তু আমি এটাকে অ্যাড কিছুই করি নাই। সো এখানে দেখো, এখানে কোনো কিছু নাই, এখানে এরকম না যে অটোমেটিক চলে আসবে। অবশ্যই অবশ্যই আমাকে আসলে সাইট করতে হবে, আমি যতক্ষণ পর্যন্ত না সাইট করি ততক্ষণ পর্যন্ত আসলে এইটা আসবে না। আচ্ছা, let's cite reference number 1 here. এটা জাস্ট আমি এমনি লিখে দিলাম। দেখো আমি এখানে স্ল্যাশ দিয়ে যখনই সাইট লিখবো, সাইট লিখে আমি যদি এইটা দেই, কার্লি ব্রেকেট দিয়ে দিচ্ছি, দেওয়ার সাথে সাথে দেখো চলে আসছে আমাকে এখানে। কিন্তু এই দুইটা কিন্তু পেপার, এই দুইটা পেপার আমি অ্যাড করেছিলাম, এই দুইটা পেপারেই চলে আসছে। সো আমি এখানে সিলেক্ট করে ফেলতে পারি, অথবা টাইপ করার তো আসলে কোনো দরকারই নাই, আমি এটা সিলেক্ট করে ফেলতে পারি। তাহলে সিলেক্ট হয়ে গেল, এন্ড রেফারেন্স নাম্বার 2। তোমরা আসো আমার সাথে, বুঝা যাচ্ছে? ইয়েস ম্যাম, ঠিক আছে। ওকে, তাহলে দেখো আমি সাইট করে ফেলছি। ওকে, এখন আমি রান করব, রিকম্পাইল করব, রিকম্পাইল করলে পরে দেখব কি হয়েছে। এই যে দেখো এখানে কি হলো, এখানে কেন আনডিফাইন্ড, ওকে আনডিফাইন্ড বলতেছে, আনডিফাইন্ড বলতেছে কারণ আমাকে মনে হয় এখানে গ্রাফিক্স ইয়ে করতে হবে, অ্যাড করতে হবে। একটা প্যাকেজ নিয়ে আসতে হবে, নেটবিপ নিয়ে আসবো।
Nope. প্রসিডিংস, আচ্ছা ইন প্রসিডিংস এর জন্য একটু দেখি অন্যভাবে ট্রাই করে, কোনোটাই তো নিচ্ছে না। ও আচ্ছা, আমি তো মেইন জিনিসই অ্যাড করি নাই। আমি তো, তোমরা কেউ খেয়াল করলা না, আমি তো মেইন জিনিসই অ্যাড করি নাই। বিবলিওগ্রাফি স্টাইল এগুলা কিছু অ্যাড করেছি? এগুলা স্টাইল না, এগুলা অ্যাড না করলে আসবে? আসবে না তো, বুঝা গেছে? হ্যালো, এই তোমরা আসো আমার সাথে? Yes. হ্যাঁ, আমি কিন্তু এটাই অ্যাড করি নাই, আমি তো ফাইলই অ্যাড করি নাই, পাবে কোথা থেকে? এই দেখো চলে আসছে, ঠিক আছে। এই যে আসল জিনিসই করি নাই। ওকে, এইটা ইভেনচুয়ালি আসলে আমি এই এন্ড ডকুমেন্টের আগে, কারণ তোমরা খেয়াল করে থাকতে পারো যে সব সময় আসলে এই রেফারেন্সটা একদম পেজে পেপারের লাস্টে হয়। কোনো সময় আসলে অ্যাপেন্ডিক্স থাকে, কোনো জায়গায় অ্যাপেন্ডিক্স থাকে, অ্যাপেন্ডিক্স আসলে রেফারেন্সের আগে থাকে অথবা রেফারেন্সের পরে থাকতে পারে, কিন্তু দেখা যায় যে রেফারেন্স সবার লাস্টে। সো আমি যেখানে চাবো, আমি যদি অ্যাপেন্ডিক্সের পরে চাই অ্যাপেন্ডিক্সের পরে দিব, অ্যাপেন্ডিক্সের আগে চাইলে অ্যাপেন্ডিক্সে আগে দিব। তো এটা ইম্পর্টেন্ট, এটা আমাকে অবশ্যই দিতে হবে। আমরা একটু আগে দেখলাম যে, তো তখন তোমরা খেয়াল করছো যে আগে কিন্তু কোয়েশ্চেন মার্ক আসছিল এখানে, আমি জানি না তোমরা খেয়াল করছিলা কিনা। এখানে আগে যখন আমি এটা দেই নাই, ধরো আবার এই কাজটা করি, দেখো এখন কি আসে। এই তো কোয়েশ্চেন মার্ক আসছে, ঠিক আছে, এই কোয়েশ্চেন মার্ক আসছে। তো কোয়েশ্চেন মার্ক মানে হচ্ছে গিয়ে যে কোনো সমস্যা হয়েছে, সো আমাকে ডাবল চেক করতে হবে যে কোথায় সমস্যা হয়েছে। তো এখানে তো আসলে মেইন সমস্যাই হয়ে গেছে যে আমি বিবলিওগ্রাফি স্টাইল, বিবলিওগ্রাফি কিছুই অ্যাড করি নাই। এই কমান্ডগুলা অ্যাড না করলে তো আসলে সে রেফারেন্স করবে কোথা থেকে। সো এই কমান্ডগুলা অ্যাড করছি এবং একবার ক্লিক করার সাথে সাথেই আমার রেফারেন্সগুলো চলে আসছে। এবং এই রেফারেন্সগুলো একদম প্লেন টেক্সট। সো দেখো আসলে প্লেন টেক্সট, প্লেন স্টাইলের রেফারেন্সেস গুলো এইভাবে হয় যে অথরের নাম, ফুল নেম আসছে, কোনো মানে নাই, ইনিশিয়ালস নাই, ফুল নেম দিয়ে আসছে, এবং যেটা আগে দিছি আমরা সেটাই আগে আসছে, ঠিক আছে, এইভাবে আসছে। এবং ওই যে অ্যালফাবেটিক্যাল অর্ডারে আসছে, সারনেমটা হিসাব করে। তো এইরকম অনেক ডিফারেন্ট আছে, তোমরা এগুলা এক্সপ্লোর করবে, আমি আসলে তোমাদেরকে ডিটেইল দেখাচ্ছি না। তো রেফারেন্সিংটা খুবই চমৎকার। রেফারেন্সিংটা তোমরা সবসময় খেয়াল রাখবে, যেটা কমন কিছু মিস্টেক হয়, সেটা হয় অনেক সময় দেখা যায় এইগুলো রেফারেন্সিং, দেখবে এটা খুব কমন হয়ে থাকে যে রেফারেন্সিং এই দিকে চলে যায়, মার্জিন ব্রেক করে চলে যায়। তো মার্জিন কিভাবে ব্রেক করে যাতে না যায়, সেগুলোর জন্য তোমরা নেটে ক্লিক করলেই দেখবে যে কোন স্টাইলের জন্য আসলে এই মার্জিনটা চলে যাচ্ছে, সেটা দেখে পরে আসলে সলিউশনটা তোমাদের বের করতে হবে। তো তোমরা ওইভাবে মানে সলিউশনটা দেখে তোমরা বের করিও। আমি এখন স্পেসিফিক্যালি কোনো দেখাচ্ছি না, কারণ সেটা হয়তো তোমাদের জন্য এখন একটু ইয়ে হবে, অ্যাডভান্স হবে, কারণ অনেকে হয়তো করছো বাট অনেকে হয়তো করো নাই। সো এটা আসলে তোমরাই এটা সর্ট করতে পারবে, এই জন্য আমি ডিটেইল যাচ্ছি না, বাট জাস্ট তোমাদের বলে দিচ্ছি যে তোমরা যখন ফাইনাল ডকুমেন্ট তৈরি করবে তখন তোমাদের কয়েকটা জিনিস অবশ্যই দেখতে হবে। সেটা হচ্ছে, তোমরা এই যে এখানে কোয়েশ্চেন মার্ক আসছিল, হয়তো তোমার 50টা রেফারেন্স আছে, এর মধ্যে একটা রেফারেন্স ব্রেক হয়ে গেল, তাহলেই দেখবে যে কোয়েশ্চেন মার্ক হয়ে বসে আছে।
যেখানে সাইট করছো সেখানে কোয়েশ্চেন মার্ক হয়ে বসে আছে। তো তোমরা যখন তোমাদের হয়ে যাবে তোমরা আসলে সার্চ চালাবে যে কোনো কোয়েশ্চেন মার্ক আছে কিনা, যদি কোনো কোয়েশ্চেন মার্ক থাকে তাহলে সেটা তোমরা ঠিক করবে। আমি এটা বলতেছি আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে, কারণ আমরা প্রতি বছর আমাদেরকে অনেকগুলো রিপোর্ট আসলে এক্সামিন করতে হয়, থিসিস রিপোর্ট, এবং আমার কাজই হচ্ছে, ফার্স্ট কাজ হচ্ছে, আমি এটা আমার একটু বিরক্ত লাগে যদি আমি দেখি কেউ রেফারেন্স উল্টাপাল্টা করছে। সো আমি সবার আগে রেফারেন্সটা চেক করি এবং আমার একটা আসলে ইমপ্রেশন হয়ে যায়, যদি কেউ রেফারেন্সিং উল্টাপাল্টা করে আমার আসলে ইমপ্রেশন হয়ে যায় যে তার আসলে পেপারটা কেমন হবে বা সে কতটুকু অর্গানাইজ হবে। সো তোমরা এটা খালি আমার জন্য না, আই থিঙ্ক ম্যাক্সিমাম টিচার্স অর ম্যাক্সিমাম রিভিউয়ার এটা নোট করে, ঠিক আছে? এটা খুব বেসিক জিনিস যে তোমার ওয়েল রিটেন রেফারেন্সেস থাকতে হবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা খালি আমি যে বললাম আমার বিরক্ত লাগে রেফারেন্সেস উল্টাপাল্টা হলে, এবং তোমরা হয়তো বলতে পারবে যে আমি কত সুন্দর পেপার লিখলাম, আমার রেফারেন্সে একটা ভুল হয়ে গেল, এই জন্য ম্যাডাম খারাপ নাম্বার দিয়ে দিলেন বা এরকম হয়ে গেল। বাট দিস ইজ এ ফ্যাক্ট, বুঝছো? তোমাদের অবশ্যই রেফারেন্সেস, প্রপার রেফারেন্সেস করতে হবে, কোনো ভুল থাকা যাবে না। তো আমরা যেটা এক্সপিরিয়েন্স করি সেটা হচ্ছে, ধরো এরকম রেফারেন্স আছে 10টা, তো 1 2 3 4 হঠাৎ করে দেখবা 3 নাম্বার ডট হয়ে বসে আছে, 3 নাম্বারে কোনো রেফারেন্স নাই। দিস ইজ ভেরি কমন। এই জিনিসটা প্রায়ই হয়ে থাকে, প্রায়ই হয় এই জিনিসটা, বুঝছো? তো এর মানে হচ্ছে কি আসলে স্টুডেন্টসরা তাড়াহুড়া করে থিসিস সাবমিট করে, রিপোর্ট সাবমিট করে, এরা রেফারেন্সটা আর ডাবল চেক করে না। অনেকে আসলে জানেও না যে কিভাবে প্রপার রেফারেন্সেস করতে হয়। সো এটা তোমাদের অবশ্যই খুব ভালোভাবে চেক করতে হবে, ভালোভাবে দেখতে হবে। সো তোমরা অবশ্যই রেফারেন্সটা চেক না করে তোমাদের ফাইনাল ডকুমেন্ট সাবমিট করবে না, ঠিক আছে? সবার মনে থাকবে। সবাই এখানে যে আসো একজন, এটলিস্ট একজন কারো পক্ষ হয়ে বলো যে জি ম্যাডাম, আমাদের রেফারেন্স আপনি কখনো কোনোদিনও ভুল পাবেন না। একজন বলো। কেউ একজন বলো। সুকান্ত? জি ম্যাডাম, হ্যাঁ, আচ্ছা, এটা কেউ এটা Yes, ma'am. হ্যাঁ, ওকে, সবাই এগ্রি? আমি যেন আমারটাতে তো অবশ্যই যেন ভুল না পাই, মানে আমারটাতে তো রেফারেন্সিং নাম্বারই থাকবে। সো তোমরা খেয়াল করে করবে, কিন্তু খালি আমারটা না, আসলে তোমরা তোমাদের লাইফে যত পেপার লিখবে, যত জার্নাল লিখবে, যত থিসিস রিপোর্ট লিখবে, হোয়াট এভার, সব সময় তোমাদের একটা ফাইনাল চেকলিস্টের মধ্যে থাকবে, যে মেইন ফার্স্ট চেকলিস্ট থাকবে যে রেফারেন্সিংটা চেক করে তারপরে সাবমিট করব। সো রেফারেন্সিং যেন কখনো ভুল হয় না, এরকম যেন থাকে না যে ডট হয়ে আছে, কিংবা লাইন মার্জিন ক্রস করে চলে গেছে, কিংবা ধরো এই যে এটা কিন্তু একটা ইউনিক ভাবে হচ্ছে, কোনো সময় হইতে পারে যে একটু ডিফারেন্ট হয়ে গেছে, মানে এইরকম না, অন্যভাবে হয়ে গেছে। সো এইটাও তোমাদেরকে খেয়াল, এটাকে এটা হ্যান্ডেল করে, বাট মাঝে মাঝে হয় কি আমাদের আসলে রেফারেন্স ফাইলে গিয়ে আমাদের আসলে এটা ঠিকঠাক করতে হয়। এই, আচ্ছা, আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাই, এর কি বলে, একটা অনলাইনের কোনো ওয়েবসাইটের কিভাবে করতে হয় সেটার একটা এক্সাম্পল দেখাই ফেলি। আচ্ছা, এখান থেকে একটা নিয়ে আসলাম। আচ্ছা, এটা আসলে ইভেন্চুয়ালি আমাদেরকে বানাইতে হয়েছে। মনে করো এটা MISC মানে মিসেলেনিয়াস, এটা একটা আমরা বানাচ্ছি। আমি দেখতে পাচ্ছি আমার ইন্টারনেট কানেকশন একটু আনস্টেবল হয়ে গেছে, আমি আবার বলছি। আমরা একটা অ্যান্ড্রয়েড পেজটাকে আসলে করব, রেফার করব, সাইট করব, ঠিক আছে? সো এটা আসলে আমাদেরকে বানাইতে হবে, বা এটা অ্যান্ড্রয়েড না, যে কোনো ধরো একটা র্যান্ডম একটা পেজ। তো ওই রকম পেজকে যদি আমি আসলে করি, সাইট করি, তাহলে আমি @MISC দিব, আর এটা হচ্ছে কি আমার কিওয়ার্ড। তারপরে অথর, অথর ফাঁকা আছে, হাউ পাবলিশড, মান্থ,
মান্থ এগুলো সব ফাঁকা আছে। জাস্ট আমি টাইটেলটা দিচ্ছি অ্যান্ড্রয়েড, ইয়ার দিচ্ছি 2020, ইউআরএল দিচ্ছি যে এটা ওয়েব লিঙ্কটা কি, আর দিচ্ছি একটা নোট লিখে রাখতেছি হুইচ ইজ অ্যাক্সেসড June 3, 2020। আচ্ছা, এইটা আমি ইয়ে করলাম, এইটা আমি এখানে অ্যাড করলাম। অ্যাড করার পরে আমি এখানে 3 নাম্বার হিসেবে অ্যান্ড্রয়েড দিয়ে দিলাম, দেখি এখন কি হচ্ছে। আচ্ছা, এই যে দেখো অ্যান্ড্রয়েড চলে আসছে। এটা হচ্ছে যে আমি অ্যান্ড্রয়েড, আচ্ছা এটা ইউআরএলটা আসে নাই। এই যে যখন এরকম হবে একটু তোমাদের আসলে খেয়াল করে করে এই জিনিসগুলা করতে হবে যে কেন আসতেছে না। এটা প্লেন দিছি, যে প্লেন দেওয়ার কারণে আমাদের এটা একদম প্লেন, এই জন্য এটা আসে নাই। হাওয়েভার আমি তোমাদেরকে যেখান থেকে নিয়ে আসছি সেইখানে কিন্তু ঠিকই চলে আসছে। এই যে তোমাদের এখানে দেখাই যে এই এতে বিবলিওগ্রাফি স্টাইল আমি ইউজ করছি ডিফারেন্ট, এই ফাইলে দেখাই ফেলি। এই দেখো আসছে, ঠিক আছে। অ্যান্ড্রয়েড দেখতে পাচ্ছ, অ্যান্ড্রয়েড 2020 অ্যাক্সেস June 3, 2020 অনলাইন এবং অ্যাভেলেবল আসছে এরকম। সো নর্মালি তোমাদের যদি আসলে ইয়ে করতে হয়, তোমরা যদি এইরকম একটা ওয়েবসাইটকে অ্যাক্সেস করতে চাও তাহলে তোমাদের এইভাবে লিখতে হবে। তো এইটার এই ফাইলটার ইয়ে ছিল, এই ফাইলটার স্টাইল দেখায় ফেলি আমি তোমাদেরকে। স্টাইলটা আসলে কি ছিল, স্টাইলটা IEEE ট্রানজাকশন ছিল, ঠিক আছে। IEEE ট্রান দেওয়ার কারণে সে অটোমেটিক্যালি ওইটা নিয়ে নিছে। এখন আমরা তো দিছি প্লেন, তাহলে আমরা কি করব, তাই না? আমরা করতে পারি এইখানে ইউআরএলটা নোটের মধ্যে যে কোনো জিনিস ইউজ করতে পারি। আমি এখানে দিয়ে দিতে পারি এই যে এই জিনিসটা আমি এখানে দিয়ে দিতে পারি। এইরকম কিছু জিনিস তোমাদের আসলে নিজেদের মাঝে মাঝে ট্রাই করতে হবে। দেখি, আমি আসলে 100% শিওর না এটা এখানে কাজ করবে কিনা, কারণ প্লেনে এত কাজ করি না। এই দেখো এইভাবে চলে আসছে, ঠিক আছে। সো তুমি আসলে ইউআরএল না দিয়ে এখানে আমি দেখবো আমার কিভাবে আসছে। দেখো অ্যান্ড্রয়েড 2020 এইভাবে আসছে। তো আমি আসলে কি চাই, আমি অ্যাক্সেসড June 3 আগে চাই নাকি ইউআরএল আগে চাই? যেটা আগে চাবো আমি সেটা আগে দিব। তো না, আসলে আমি ইউআরএলটা পরে চাই। তো আমি ইউআরএল যদি পরে চাই তাহলে আমি এখান থেকে সরায়ে আমি ইউআরএলটা পরে দিয়ে দিব, এরকম দিয়ে দিলাম, ঠিক আছে। বা এইভাবেও দিতে পারি যে অ্যাভেলেবল অনলাইন, মানে যেইভাবে তুমি চাও এই নোটের মধ্যে লিখে দিলে তখন দেখবে চলে আসছে। এই দেখো আসছে, দেখছো অ্যান্ড্রয়েড 2020 accessed June 3, 2020 available online, then HTTP, এটার অ্যাড্রেসটা, এটার ইউআরএলটা চলে আসছে। তো নর্মালি এইটা হচ্ছে গিয়ে যদি কোনো ওয়েবসাইটকে আমি ইয়ে করতে চাই, রেফারেন্স করতে চাই, তাহলে ওয়েবসাইটকে আমরা এইভাবে করব যে ওয়েবসাইটটা আসলে ওয়েবসাইটে একটা টাইটেল থাকবে, কোন সালে ওই ওয়েব পেজটা আসলে হোস্ট হয়েছে সেই কারেন্ট সালটা লিখবা, অ্যাক্সেস করছো কবে সেটা লিখতে হবে, এটা কি অনলাইনে অ্যাভেলেবল কিনা সেটা লিখবে, তারপরে হচ্ছে গিয়ে ইউআরএলটা দিবে। এইটা হচ্ছে কমন ওয়ে অফ সাইটিং এ পার্টিকুলার ওয়েবসাইট, ঠিক আছে। এবং উইকিপিডিয়াও আছে, উইকিপিডিয়া এন্ট্রি, কোনো উইকিপিডিয়া ধরো পিয়ার টু পিয়ার, উইকিপিডিয়াতে পিয়ার টু পিয়ার কম্পিউটিং নিয়ে যেটা আছে সেটা তুমি করবা। তাহলে তুমি এখানে দিবে আসলে উইকিপিডিয়ার ওই টাইটেলটা দিবে, তারপরে উইকিপিডিয়া লিখবে, তারপরে যেমন ধরো আমি তোমাদেরকে আসলে এখানে এইভাবে না দেখাই, আমি তোমাদেরকে দেখাই দিই হাউ টু সাইট এন্ড উইকিপিডিয়া এন্ট্রি ইন ল্যাটেক্স। এই দেখো উইকিপিডিয়া কন্ট্রিবিউটরস, এইভাবে আসলে লিখতে হয়। প্রত্যেকটা স্টাইল আলাদা আলাদা করে লিখে দিয়ে দিছে। সো এই যে তোমরা এইভাবে দিবে,
অথর থাকবে, উইকিপিডিয়া কন্ট্রিবিউটর, যদি কোনো পার্টিকুলার উইকিপিডিয়ার রাইটার যদি নাম লেখা থাকে তাহলে সেটা দিবে। তারপরে ধর টাইটেল আছে, যেই পেজটা ওই পার্টিকুলার পেজটা কোন টপিক নিয়ে করতেছে সেইটা, ইয়ার থাকবে, ইউআরএল থাকবে, নোট থাকবে, অনলাইন অ্যাক্সেস, এরকম। ঠিক আছে, এরকম থাকবে। এখন আমরা দেখছি, আমরা যেহেতু আমাদের স্টাইল ফাইল হচ্ছে প্লেন, স্টাইল হচ্ছে গিয়ে প্লেন, সো আসলে এই আমরা একটু আগে দেখছি যে ইউআরএল দিলে আসলে আসবে না। সো আমি যদি এই ইউআরএলটা আমি আনাইতে চাই, আমি জাস্ট নোটের মধ্যে অ্যাড করে দিব। ঠিক আছে, বুঝা গেছে? আসো তোমরা আমার সাথে। হ্যালো। यस मैम। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, বুঝা যাচ্ছে তো? জি জি ম্যাম, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে আমি উইকিপিডিয়া এন্ট্রি কিংবা এনি ওয়েবসাইটকে যদি আমি অ্যাক্সেস করতে চাই, তাহলে আসলে এটা হচ্ছে মিনিমাম। তুমি যদি আরো ইনফরমেশন, আর আসলে ইনফরমেশন লাগে না। ঠিক আছে, এইটা হচ্ছে মিনিমাম ইনফরমেশন যেগুলা দিয়ে আসলে আমাদের এন্ট্রি করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এটা দেখে ফেললাম, একটা কনফারেন্স প্রসিডিংস দেখলাম, একটা জার্নাল দেখলাম, একটা ওয়েব পেজ কিভাবে করতে হয় সেটা দেখলাম। আরো যদি আমি যেটা বলতেছি না, বুকও এরকম হয়। সো আমরা সবই আসলে অলমোস্ট সব আমরা গুগল স্কলার থেকে পেয়ে যাই। কিছু জিনিস আছে যেগুলো হয়তো আমরা আসলে গুগল স্কলারে পাবো না, যে হয়তো কোনো অ্যাপকে আমি সাইট করব, ধরো কিংবা ওই যে উইকিপিডিয়া এন্ট্রিকে করব, কিংবা এরকম একটা ব্লগ আর্টিকেলকে করব, তাহলে আসলে ওই যে প্লেন স্টাইল যদি তুমি ফলো করো, তাহলে আসলে প্লেনে দিয়ে তুমি ওই যে MISC মিসসেলেনিয়াস এইটা দিয়ে আসলে তুমি এইটাকে মানে নিজেই বানাইতে পারবে। ঠিক আছে, এবং আসলে এইসব ক্ষেত্রে তোমার নিজেকেই একটু কষ্ট করে হলে তোমাকে নিজেকে বানাতে হবে। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা এই জিনিসটা মানে রেফারেন্সিংটা অবশ্যই একটা সেপারেট বিব ফাইলের মধ্যে রেফারেন্সিংটা করবে। এইটার ফলে সুবিধাটা কি হবে, এখনো কিন্তু তোমাদের সুবিধাটা বলি নাই। সুবিধাটা হচ্ছে এই যে ধরো তুমি 3rd ইয়ারে একটা প্রজেক্ট করতেছো 350-তে, যেই প্রজেক্টে আসলে তুমি কোনো পেপার লিখবে, অথবা তোমার এই প্রজেক্টটাই তুমি থিসিসে হয়তো কনভার্ট করবে। ওকে, তো তুমি তোমার 350 প্রজেক্ট রিপোর্ট লেখার সময় তুমি এরকম একটা বিব ফাইল লিখছো। ওকে, সো এখন তুমি কিন্তু যখন একটা পেপার লিখবে কিংবা থিসিসে কনভার্ট করবে, তখন কিন্তু তোমার এই রেফারেন্সেস ডট বিব এই ফাইলটাই কিন্তু তুমি জাস্ট তোমার অন্য লেটেক ফাইলের মধ্যে মানে ফোল্ডারের মধ্যে তুমি গিয়ে শুধু কপি করে ফেলবে। দেখো, তোমাকে কিন্তু কোনো আলাদাভাবে কিছু করতে হচ্ছে না, জাস্ট তুমি এই একটা ফাইলই তুমি জায়গায় যেখানে লাগবে, তোমার যদি কোনো কনফারেন্স টেমপ্লেট ইউজ করতে হয়, কোনো জার্নালে ইউজ করতে হয়, তাহলে জাস্ট তুমি ওখানে গিয়ে কপি পেস্ট করে দিবে। আর আসলে আর কিচ্ছু করতে হবে না, জাস্ট খালি এই প্র্যাকটিক্যালে আমি আজকে যেটা করি নাই সেটা তোমাদের অবশ্যই করতে হবে। এই 2 লাইনটা অ্যাড করে দিবে, আর এখানে তোমাদের রেফারেন্স ফাইলের নামটা অ্যাড করে দিবে। দ্যাটস ইট। আর কিন্তু আসলে কিছু, আর জায়গায় যেখানে সাইট করার আছে সেখানে সাইট করে ফেলবে। সো ইট মেক্স আওয়ার লাইফ ভেরি ইজিয়ার। ঠিক আছে, ইজিয়েস্ট, আমি বলবো ইজিয়েস্ট, আমাদের লাইফ ইজিয়েস্ট করে ফেলছে। আমরা MS ওয়ার্ডে আমরা তো আমি যখন আমার 4th ইয়ারে রিপোর্ট লিখি, তখন কিন্তু লেটেক কিচ্ছু ছিল না, আমরা ডক ফাইলে লিখছি। এবং আমার এখনো মনে আছে আমাদের লাইফ একেবারে হেল হয়ে গেছিল, রেফারেন্সিংটা বিশেষ করে খুব পেইনফুল ছিল। ঠিক আছে, সো লেটেকে আসলে রেফারেন্সিংটা এত ইন্টারেস্টিং। জাস্ট এই কোন সময় একটু পেইন লাগবে যখন তোমাকে কিনা তোমার একটা ব্লগ আর্টিকেল কিংবা একটা উইকিপিডিয়া এন্ট্রি বা একটা ওয়েব পেজকে করতে হয়, তখন তোমার হয়তো একটু পেইন লাগতে পারে। বাট এটাও এখন আজকে থেকে তোমাদের পেইন লাগার কথা না, আমি তোমাদেরকে দেখাই দিছি যে আসলে এই যে কিভাবে করতে হবে। জাস্ট এই MISC-তে গিয়ে এইভাবে করে দিবে, তাহলেই আসলে হয়ে যাবে। কেউ যদি অন্য কোনো ওয়ে খুঁজে পাও, হ্যাঁ, আমি তোমাদেরকে একদম সিম্পলেস্ট ওয়ে দেখাই দিলাম, আরো ডিফারেন্ট ওয়ে আছে, তোমরা ওইগুলা দিয়েও তোমরা কিন্তু সেটা করতে পারো। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে এখানে দেখাই ফেলি, তোমরা যেটা আমি তোমাদেরকে ল্যাবের মধ্যে করতে বলছি। দেখো, এখানে কিন্তু এই যে ট্রান্সপোর্ট লেয়ার আইডেন্টিফিকেশন অফ P2P ট্রাফিক, এটা কিন্তু দেখো সবগুলা ফার্স্ট ওয়ার্ডের ইয়েটা লেটারটা ক্যাপিটাল আসছে, বাদ বাকি কিন্তু কোনো কিছু ক্যাপিটাল আসে নাই। তো তুমি যদি চাও যে না, আমি P2P তো আসলে পি আর পি এই দুটা বড় হাতের হবে, তাহলে আমি কি করব তোমরা জানো, তাই না? বলো তো একজন কি করতে হবে? তাহলেই বুঝতে পারবো তোমরা এতক্ষণ আমার সাথে ছিল নাকি সাথে ছিল না। এই আসছো তোমরা?
ম্যাডাম থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে। হ্যাঁ, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। এই যে অবশ্যই ক্যাপিটাল রাখতে হবে, আর তারপরে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আগে পিছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। সো তাহলে দেখো কি হবে, এই দেখো আমার P2P ট্রাফিক এটা বড় হাতের আসে গেছে, তাই না? দেখা যাচ্ছে তোমাদের? এই দেখো P2P বড় হাতের হয়ে গেছে, ঠিক আছে। সো এইগুলা হচ্ছে কিছু কিছু মানে আরো তোমার রেফারেন্সিং কে বিউটিফাই করা। আমি অবশ্যই এটাকে বিউটিফাই করা বলবো না, আমি এটা বলবো যে এটা আসলে এইভাবে থাকাটাই বেটার। হ্যাঁ, তার মানে বুঝাবে যে আসলে তুমি এটাতে একটু এফোর্ট দিছো। সো পেপার আসলে ওই অ্যাকচুয়াল পেপার যেইভাবে ইয়ে হয়েছে, যেইভাবে আসলে আছে, ধরো এই পেপারটা আমি তোমাদেরকে যে পেপারটা দেখিয়েছিলাম সেই পেপারটা দেখো, একটু এটা ওপেন করতেছি দেখি। যেমন ধরো এই পেপারটা ট্রান্সপোর্ট লেয়ার আইডেন্টিফিকেশন অফ P2P ট্রাফিক, দেখো এটা P2P কিন্তু বড় হাতের, এটা টাইটেলটা এইভাবেই ছিল, তাই না? টাইটেলটা এইভাবেই ছিল। সো এইটা আমি যদি এক্স্যাক্টলি এইভাবে লিখা আনাইতে চাই, তা এইভাবে কিন্তু লিখা আসে নাই, তাই না? সো আমি P2P-টা বড় হাতের দিছি, এখানে ক্যাপিটালাইজ করছি, ওখানে ভিতরে ভিতরে লেয়ারেও আমাকে আসলে ক্যাপিটালাইজ করতে হবে। আচ্ছা, তোমরা একটা মিনিট একটু লাইনে থাকবে, আমার বাসায় কে আসছে, বাসায় আসলে কেউ নাই, তোমার স্যার একটু বাইরে, একটা মিনিট আমাকে সময় দাও। হ্যালো, হ্যাঁ সরি। আচ্ছা, তো তো দেখো এইখানে আমি ক্যাপিটাল এল করব, আইডেন্টিফিকেশনে ক্যাপিটাল এল করব। আবার এইটা আসলে আমাকে কেন করতে হচ্ছে জানো, এটা প্লেন বলে আমাকে করতে হচ্ছে। আমি যদি কোনো স্পেসিফিক IEEE ট্রেন্ড করি কিংবা অন্য কোনো স্পেসিফিক করি তাহলে আমাকে আসলে নাও করা লাগতে পারে। আমি যদি এটা জাস্ট ক্যাপিটাল দিয়ে দেই তাহলেই হয়তো হয়ে যেতে পারে। তো এইগুলো তোমাদেরকে আসলে একটু এক্সপ্লোর করতে হবে, বুঝছো? তোমরা একটু এক্সপ্লোর করবে যে আসলে কিভাবে হয়, এইটা করলে কিভাবে হচ্ছে, ওইটা করলে কিভাবে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তো আমার মনে হয় আর আসলে রেফারেন্সিং এর আর তেমন জিনিস নাই। একটা ছোট্ট জিনিস ছিল, বিব আইটেম দিয়ে আমি মেইন ফাইলের মধ্যেই বিব আইটেম বলে কিছু আছে, কমান্ড আছে। ওই বিব আইটেম কমান্ড দিয়ে দিয়ে আসলে আমরা সেম টেক ফাইলের মধ্যেই, মানে একটা সিঙ্গেল ফাইলের মধ্যে আসলে আমরা রেফারেন্সিং করতে পারি। বাট আমি তোমাদেরকে হাইলি এনকারেজ করব যে তোমরা সেপারেট বিব ফাইলের মধ্যে রেফারেন্সিং করো, যেন করো। এই জন্য আমি তোমাদেরকে ওইটা শিখাবই না, ওটা দেখাবই না। কেউ যদি তারপরেও দেখতে চাও, করতে চাও, করিও, কিন্তু আমি এটা খুবই ইজি, তোমরা দেখে নিও নেটে, তোমরা আসলে দেখলে করতে পারবে। বাট আমি আসলে ওইটা তোমাদেরকে দেখে ওইটাতে যদি তোমরা উৎসাহিত হয়ে যাও এই জন্য আমি তোমাদেরকে ওইটা দেখাচ্ছি না। আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই একটা বিব ফাইলের মধ্যে এই জিনিসটা করো, ঠিক আছে? বাট ওইটা আসলে এক দুইটা রেফারেন্সিং কোনো কোনো সময় আমাদের থাকে, আমরা এত ডিফারেন্ট একটা কাজ, ছোট্ট একটা কাজ করব, মাত্র দুইটা রেফারেন্সিং, সেই ক্ষেত্রে হয়তো বিব আইটেম দিয়ে একই টেক ফাইলের মধ্যে এটা করতে পারো। বাট এটা খুব ইজি, তোমরা এটা নেটে দেখতে পারো, অথবা আমি তোমাদেরকে একটা অ্যাড করে দিতে পারি, একটা স্লাইডে অ্যাড করে দিতে পারি। বাট স্লাইডে যদি অ্যাড করে দিই তাহলে আসলে তোমরা ছোট 2-3টা রেফারেন্সিং এর জন্য এটা করে ফেলতে পারো, যেটা আমি চাই না, এই জন্য আসলে আমি দিতে চাচ্ছি না। বুঝতে পারছো তোমরা? আচ্ছা, এখন আমি তোমাদেরকে দেখাই। আচ্ছা, কয়েকটা টিপস বলতে চাইছিলাম। লেটেকের একটা সিগনেচার মার্ক আছে, সেটা আমি তোমাদেরকে একটু দেখায় দিই। লেটেকের সিগনেচার মার্ক হচ্ছে স্ল্যাশ দিয়ে LATEX এইভাবে লিখবে, লিখে তারপর আবার একটা দিবে, আবার একটা ব্যাকস্ল্যাশ দিবে, তারপরে যদি এটা লিখো তাহলে আসলে সুন্দরভাবে লেটেক লেখাটা আসে, যেটা তোমরা আসলে হয়তো দেখছো। এই যে এইভাবে লেটেকটা এইভাবে লেখা আসে, ঠিক আছে? আচ্ছা, এটা আমি তোমাদেরকে একটু দেখায় দিলাম। আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ডাবল ইনভার্টেড কমা বা সিঙ্গেল ইনভার্টেড কমা কিভাবে আসলে দেয়।
যেমন ধরো লেটস সি সিঙ্গল ইনভার্টেড কমা। আচ্ছা দেখি এটা দিলে কি আসে। আচ্ছা এটা একটা সুন্দর মতোই আসছে। এখন দেখো যদি ডাবল ইনভার্টেড কমা নিয়ে আসতে চাও, কমা, এটা মনে রাখিও ওই যে এটা 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 একটা দেখছো একটা সিম্বল, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, এই সিম্বলটা দিতে হবে, এই যে এই সিম্বলটা, এই যে এই সিম্বলটাকে কি বলে জানি, এটাকে কোটেশন ব্যাকটিক বলে, ঠিক আছে? এই ব্যাকটিকটা তোমাদেরকে দিতে হবে। তোমরা এই ব্যাকটিকটা দিবা, একটা অথবা একটা দিবা, তারপরে শেষে ধরো এই কমা এই এই লাইনটা, আচ্ছা কমা দরকার নাই, টেক্সট এটাকে যদি আমি চাই তাহলে আমি এখানে ঠিক মতোই ডাবল ইনভার্টেড কমা যেটা দিছি সেটা ঠিক আছে, কিন্তু আমি ব্যাকে দিব ব্যাকটিক, ঠিক আছে? ব্যাকটিক দিব, এই ব্যাকটিক দেওয়ার পরে কি আসতেছে আমি দেখি, এই যে দেখো সুন্দর মতো আসছে এটা, ঠিক আছে? আচ্ছা তো এইরকম কিছু ট্রিক আছে যেগুলা তোমাদেরকে আসলে ফলো করতে হবে, কারণ প্রায়ই হয় যে যদি এগুলা তোমরা এখানে ব্যাকটিক যদি ডাবল ইনভার্টেড কমা কমা দিতে চাও তাহলে দুইটা দিবে, আর এখানে ওইটা দুইটা দিবে অথবা একসাথে দুইটা দিবে হোয়াট এভার। কিন্তু অনেক সময় এরকম হয় যে আসলে আমরা দেখি, আমরা যখন এক্সামিন করি তখন দেখি এই যে এখানে যেভাবে সুন্দর ডাবল ইনভার্টেড কমা আসছে না, সেইটা না এসে কি আসে আমি তোমাদেরকে দেখাই, সেটা না এসে এইভাবে চলে আসে। এই যে দেখছো পার্থক্যটা দেখছো, আচ্ছা তোমরা পার্থক্যটা দেখতে পাইছো? এই যে দেখো এন্ড টেক্সট আসছে, দেখো ডাবল ইনভার্টেড কমা ওপেন ক্লোজিং ডাবল ইনভার্টেড কমা চলে আসছে, দেখতে পাইছো? Yes. হ্যাঁ, তো এই ক্লোজিং ডাবল দুই পাশেই কিন্তু ক্লোজিং ডাবল ইনভার্টেড কমা চলে আসছে। সো দুই পাশে ক্লোজিং ডাবল ইনভার্টেড কমাকে ইগনোর করার জন্য আসলে দুইটা ব্যাকটিক তোমরা একটা পর পর বসাবে। এই জিনিসটা কিন্তু খুবই অ্যানোয়িং এবং প্রায়ই আমরা যখন রিপোর্ট অ্যানালাইসিস করি, ইভালুয়েট করি, তখন এই জিনিসটা থাকে। তো এটা যদি তোমরা প্রথম থেকেই যদি একটু প্র্যাকটিস করো যে আমরা ডাবল ইনভার্টেড কমার জন্য দুইটা ব্যাকটিক দিব, একটা একটা করে দুইটা ব্যাকটিক দিব, এটা নরমালি কিবোর্ডের বাদিকের উপরের দিকে একটা কিতে আছে, তোমরা খেয়াল করলে পেয়ে যাবে। তো এইটা তোমরা সবসময় দিবে, ঠিক আছে? দুইটা ব্যাকটিক, তাহলে আসলে এটা হয়ে যাবে। আচ্ছা আর হচ্ছে কি ম্যাথ মোড, আমি তোমাদেরকে গত ক্লাসে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দেখাই নাই। ম্যাথ মোড আসলে যদি আমি একটা ডলার সাইন দেই, দেখো একটা ডলার সাইন দেওয়ার সাথে সাথে আমার আসলে এখানে দুইটা ডলার সাইন চলে আসছে। আমি এখানে 1 + 2 = 3, ঠিক আছে? এইটা যখন লিখলাম তখন এইটাই আমার আসলে ম্যাথ মোডে চলে আসছে। সো ডলার সাইন দিয়ে স্টার্টিং এন্ড এন্ডিং ডলার সাইন দিয়ে আসলে ম্যাথ মোড বোঝানো হয়, ঠিক আছে? এটা তোমাদের একটু দেখায় নিলাম। আর তো তোমাদের প্র্যাকটিক্যাল এই যে দেখো এটা 1 + 2 = 3 একটু ডিফারেন্ট ভাবে আসছে, নরমালি টেক্সটে আমরা যেভাবে লিখি সেইভাবে আসে নাই, এটা একটু ডিফারেন্ট ভাবে আসছে। তো এই জিনিসগুলা এটার মানে বোঝাচ্ছে যে আমরা এখন ম্যাথ মোডে চলে গেছি, এটাই। আচ্ছা তো আমার মনে হয় আজকে আমাদের মোটামুটি লেটেকের প্র্যাকটিক্যাল গুলো আসলে অলমোস্ট শেষ। আমার আর আসলে কিছু মনে পড়তেছে না যে আমি মেজর কোনো কিছু আসলে বাদ দিয়েছি কিনা। আই থিঙ্ক আমি সব কিছু কভার করেছি। তো যদি তোমরা তোমাদের স্পেসিফিক কোনো সমস্যা লাগে আমাকে বলতে পারো, অথবা আসলে ইন্টারনেট তো আছে, ইন্টারনেটের হেল্প নিতে পারো, কোনো সমস্যা নাই। আর তারপরেও যদি কোনো কিছু থাকে আমাকে আসলে বলতে পারো যে এই টপিকটা বা এই জিনিসটা একটু কভার করার জন্য আমি সেটা তোমাদেরকে দেখাইতে পারি, আরেকটা ক্লাস নিতে পারি দরকার হলে, বা একটা সামারি কিছু নিতে পারি। তো এখন যেটা ইম্পর্টেন্ট আমি দেখতে পাচ্ছি এখন আস্তে আস্তে পার্টিসিপেন্ট কমে যাচ্ছে, বাট এখন আসলে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের সাথে শেয়ার করবো, এটা আসলে শুরুতেই বলে ফেললে ভালো হইতো। আমি আজকে আসলে তোমাদেরকে দেখাবো না, তোমাদের সাথে ডিসকাস করব যে তোমাদের অ্যাসেসমেন্টটা কিভাবে হবে। আচ্ছা দেখো, দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম। আচ্ছা তোমাদের অ্যাসেসমেন্টটা আমি আগে তো এটা টেন্টেটিভ ছিল, এখন আমি এটা ফাইনাল করে ফেলছি। সেটা হচ্ছে তোমাদের রিভিউ রাইটিং অ্যাসাইনমেন্টে থাকবে 10 নাম্বার,
তোমাদের লেটেক চেক পয়েন্ট যেটা যেটা আসলে আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল 1 2 3 করে যেটা দিয়েছি সোফার আজকে পর্যন্ত 6টা আসলে তোমাদের প্র্যাকটিক্যাল আছে। এগুলো আসলে যে সিম্পল তোমাদেরকে আসলে ইনস্ট্রাকশন ফলো করে করে একটা লেটেক ফাইল, একটা টেক ফাইল এবং একটা পিডিএফ ফাইল তৈরি করে আমাকে জমা দিতে হবে এবং এইটা তোমাকে মেক শিওর করতে হবে যে এটা তুমি নিজে করেছো। এবং সেটা আমি কিভাবে চেক করব, সেটা চেক করব মাঝখানে মাঝখানে ভেতরে ভেতরে তোমার আসলে কিছু পার্সোনালাইজ কিছু কাজ করতে হবে, যেটা থেকে আমি আসলে বুঝতে পারবো যে এটা তোমার, এটা আরেকজনের কাছ থেকে কপি করা না বা এটা তুমি নিজেই করেছো। তো সেটা থেকে তুমি ফাইনাল সাবমিট করবা। আমি একটা কি বলে ইয়েকে ওই কোর্স ওয়ার্ক একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব ক্লাসরুমে, হ্যাঁ ক্লাসরুমে দিয়ে দিব। তো ওইখানে তোমরা আবার এটা সাবমিট করে দিবে। আর আমি এটার উপর একটা ভাইবা নিতে পারি যদি সময় থাকে। সো তোমরা সবাই এটা তোমরা নিজেরা মানে করে একটু কষ্ট করে এটা জমা দিবে। তারপরে তোমাদের একটা কুইজ নিব লেটেকের উপর, এটা ওপেন বুক কুইজ হবে, ওপেন ইন্টারনেট কুইজ না, ওপেন বুক কুইজ হবে। এবং আশা করতেছি এটা আমি আসলে ইউনিভার্সিটি খোলার পরে নিব। এবং এইটাই একমাত্র তোমাদের, না এটা একমাত্র না, আরেকটা আছে, এইটা তোমাদের আসলে ফিজিক্যাল টেস্ট হবে, মানে যেটা তোমাদের ফিজিক্যালি ইউনিভার্সিটিতে থেকে আসলে পরীক্ষাটা দিতে হবে। বাট হু নোজ, আমি জানি না তোমাদের আসলে আমাদের সব মানে কি রকম অবস্থায় যাব। এটা চাইলে আসলে আমি অনলাইনেও মনে হয় কন্ডাক্ট করতে পারবো, বাট আমি ধরে নিচ্ছি এটা আসলে ইউনিভার্সিটি যখন খোলা থাকবে তখন ডিপার্টমেন্টে এটা পরীক্ষাটা নিব। আর হচ্ছে তোমাদের রিপোর্ট আর শর্ট পেপার লিখছি, বেসিক্যালি এটা রিপোর্ট হবে। রিপোর্টটা হচ্ছে কি তোমাদের এটার মোড হচ্ছে অ্যাসাইনমেন্ট। এটা হচ্ছে গিয়ে তোমাদেরকে আমি যেটা বলেছিলাম যে তোমরা 350 আমি সেপারেট অ্যাসাইনমেন্ট বা কিছু সেপারেট রিপোর্ট তোমাদের লিখতে বলবো না। তোমরা 350-তে তোমরা যেটা কাজ করতেছো সেই কাজেরই এই রিপোর্টটা তোমরা আসলে আমাকে জমা দিবে। এবং এইখানে আমি তোমাদেরকে একটু মুখে এখনই বলে দিচ্ছি যে আসলে আমি তোমাদের কাছে কি চাই। ঠিক আছে, এই রিপোর্টের মধ্যে তোমাদের ইভেন্চুয়ালি একটা টাইটেল পেজ থাকবে, তারপরে এটার অ্যাবস্ট্রাক্ট থাকবে, কিছু চ্যাপ্টার থাকবে। আমি তোমাদেরকে চ্যাপ্টার কিভাবে করতে হয় সেটাও দেখিয়েছি। সো ধরো চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 এরকম থাকবে। চ্যাপ্টার 1 হয়তো ইন্ট্রোডাকশন, চ্যাপ্টার 2 ব্যাকগ্রাউন্ড, চ্যাপ্টার 3 রিলেটেড ওয়ার্ক, চ্যাপ্টার 4 মেইন মেথোডোলজি, চ্যাপ্টার 5 অ্যানালাইসিস অর রিজাল্টস, চ্যাপ্টার 6 কনক্লুশন, তারপরে হচ্ছে রেফারেন্সেস। এগুলা সব থাকতে হবে। তোমরা হয়তো বলবে আমরা 350-তে জাস্ট একটা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ করছি। যদি তোমরা এরকম বলো, আমি তোমাদেরকে বলবো হ্যাঁ ওই অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ করতে হলে তোমাকে আসলে তুমি একটা পার্টিকুলার একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করেছো, তাই না? সো ওই অ্যাপ কি কাজ করে সেটা তুমি প্রথমে একটা সামারি হিসেবে একটা অ্যাবস্ট্রাক্ট লিখবে, ওইটার একটা ইন্ট্রোডাকশন দিবে, কিছু ব্যাকগ্রাউন্ড স্টাডি করবে। যেমন তুমি অ্যান্ড্রয়েড অ্যাপ নিশ্চয়ই ফ্রম নোওয়্যার তুমি আসলে স্টার্ট করে ফেলো নাই, তুমি নিশ্চয়ই কিছু ব্যাকগ্রাউন্ড স্টাডি করছো, কি স্টাডি করছো, ব্যাকগ্রাউন্ড হিসেবে কি থাকা উচিত, সেই জিনিসগুলো তোমার অ্যাসাইনমেন্টের মধ্যে মানে এই রিপোর্টের মধ্যে ইনক্লুড করতে হবে। হয়তো তোমার 350 টিচাররা তোমার এই রিপোর্টটা কতটুকু, রিপোর্টে হয়তো কোনো নাম্বারই দিবে না, ওরা আসলে কাজ দেখবে যে কাজ তুমি ঠিক মতো করছো কিনা, ওই অ্যান্ড্রয়েড অ্যাপটা তুমি ঠিক মতো করছো কিনা সেটার উপর নাম্বার দিবে, সেটা 350-র ব্যাপার। কিন্তু আমি তোমাদেরকে আসলে সেপারেট কোনো প্রজেক্ট দিচ্ছি না, ওই প্রজেক্টের উপরেই বলছি যে তোমরা একটা রিপোর্ট জমা দিবে। যেই রিপোর্টে খেয়াল করো নাম্বার কতটুকু আছে, নাম্বার আছে 30%। সো 30% নাম্বার মানে 100-এর মধ্যে 30% নাম্বার আসলে এই রিপোর্ট থেকে আসবে। সো তুমি যদি তোমার রিপোর্টের মধ্যে যদি একটা সুন্দর টাইটেল পেজ না থাকে, অ্যাবস্ট্রাক্ট না থাকে, এরপরে ইন্ট্রোডাকশন, কনক্লুশন, রেফারেন্স এগুলা যদি না থাকে, আমি হয়তো তোমার অ্যাপটা কত এক্সাইটিং অ্যাপ হইছে আমি হয়তো সেটা দেখবো না, আমি দেখবো তোমার রিপোর্ট স্ট্রাকচারটা কেমন হইছে, তোমার এই রিপোর্ট স্ট্রাকচারিংটা কি ঠিক আছে কিনা, তুমি কি একটা অ্যাবস্ট্রাক্ট লিখেছো কিনা, ইন্ট্রোডাকশন ভালো মতো লিখছো কিনা, ব্যাকগ্রাউন্ড স্টাডি আছে কিনা, বা তুমি এই যে আমরা যে এই কোর্সটা হচ্ছে গিয়ে যে টেকনিক্যাল রাইটিং, তাই না, টেকনিক্যাল রাইটিং একটা কাজ যদি তুমি করো, একটা প্রজেক্ট যদি তুমি ডেভেলপ করো, তাহলে সেই প্রজেক্টটাকে আসলে কিভাবে রাইট করতে হয়, এই কোর্সের গোলটা কিন্তু এইটা। সো এখানে আসলে তোমাকে অলরেডি একটা প্রজেক্ট দিয়ে দেওয়া হয়েছে, এখন তুমি প্রজেক্টটা কি সুন্দরভাবে লিখতে পারো কিনা, সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারো কিনা, এটা হচ্ছে মুখ্য বিষয়। সো আমি এটা দেখবো। এগেইন বলছি, আমি তোমার অ্যাপটা কত এক্সাইটিং হয়েছে
সেটা আমি হয়তো দেখবো না, কিন্তু তুমি একটা প্রজেক্ট করেছো এবং সেই প্রজেক্টটাকে সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারছো, লিখতে পারছো, যেটাকে বলে টেকনিক্যাল রাইটিং, এটা করতে পারছো, আমি সেটা দেখবো তুমি, এবং সেটা তোমাকে লেটেক দিয়ে করতে হবে। ঠিক আছে, লেটেক দিয়ে তুমি সুন্দরভাবে করো। অবশ্যই এখানে রেফারেন্সিং থাকতে হবে। তুমি যদি বলো যে আমি তো একটা অ্যাপ বানাইছি, আমার কোনো রেফারেন্সিং নাই, আমার কোনো রেফারেন্স নাই, না, এটা বলা যাবে না। তোমাকে অবশ্যই কিছু রিলিভেন্ট রেফারেন্স খুঁজে বের করতে হবে, যেগুলো আসলে তোমাকে সাইট করতে হবে। যেমন এই যে অ্যান্ড্রয়েড অ্যাপ যদি করো, তোমাকে অ্যান্ড্রয়েড ওয়েবসাইটের ওয়েব পেজের তুমি একটা করতে পারো। ঠিক আছে, এরপরে তুমি যে টাইপের অ্যাপ বানাচ্ছ সেই টাইপের তোমার হয়তো কিছু লিটারেচার সার্ভে করবা, তুমি লিটারেচার রিভিউ করবা। সেইগুলা করতে গিয়ে সেই রিলেটেড যে ওয়েবসাইট দেখছো, যে আর্টিকেল দেখছো, যে ব্লগ পড়ছো, তুমি এইগুলাকে তুমি সাইট করবে। ঠিক আছে, এবং এইগুলা করতে গিয়ে যদি তোমরা কোনো স্ট্রাগল হয়, তোমরা কোনো ডিফিকাল্টিস হয়, তাহলে জাস্ট আমাকে নক করো, আমার সাথে তোমরা যোগাযোগ করো, আমি তোমাদেরকে 1 by 1 বলে দিব যে আচ্ছা কি করতে পারো। ঠিক আছে, সো আমি তোমাদেরকে হেল্প করব, বাট তোমরা আমাকে এমন জিনিস সাবমিট করো না যেটার মধ্যে আমি তোমাদেরকে নাম্বার দিতে পারি না। যদি তোমার পেপারের মধ্যে, তোমার রিপোর্টের মধ্যে কোনো রেফারেন্সিং না থাকে, কোনো লিটারেচার রিভিউ না থাকে, কোনো অ্যাবস্ট্রাক্ট না থাকে, প্রপার একটা টাইটেল পেজ না থাকে, আমি কিন্তু কিন্তু তুমি একটা রিপোর্ট সাবমিট করছো, আমি কিন্তু তোমার ওই রিপোর্টের নাম্বার বেশি দিতে পারবো না, বুঝছো? সো আমার এই রিপোর্টে আমার নাম্বারিংটা আমি এইভাবে রাখবো যে হ্যাঁ, তুমি টাইটেল পেজ তৈরি করেছো, তুমি আসলে একটা অ্যাবস্ট্রাক্ট লিখেছো, তুমি আসলে মানে স্ট্রাকচারটা প্রপার স্ট্রাকচার আছে, রেফারেন্সিং করছো, হ্যাঁ, কোনো টেবিল বা ফিগার অ্যাড করছো। ধরো তুমি রিপোর্ট লিখে ফেলছো, তোমার একটাও ফিগার নাই, এটাও করা চলবে না। তোমাকে একটা ফিগার, এক টেবিল বা যেটা লাগে, অবশ্যই রিলিভেন্ট ইনফরমেশন নিয়ে আসতে হবে, সেরকম কিছু ইন্টারেস্টিং কিছু তোমাকে অ্যাড করতে হবে। এবং এগেইন আমি বলছি, যদি কোনো ফিগার অ্যাড করো, এটা .pdf ফাইল হিসেবে এন্ট্রি দিবে, কারণ .pdf ফাইল দিলে আসলে সেটা পিকচারটা খুব সুন্দর কোয়ালিটির পিকচার থাকবে, পিকচার ডিস্টর্টেড হবে না। ঠিক আছে, তো এই জিনিসগুলো যদি তোমরা করো, তাহলেই আমি এইটার উপরেই আমি নাম্বারিং, ধরো 30%-এর মধ্যে হয়তো দেখা যাবে 25 to 30% নাম্বার পেয়ে যাচ্ছ। কিন্তু যদি দেখা যায় রেফারেন্সিং নাই, এটা নাই, সেটা নাই, কিছু নাই, তাহলে আসলে বাট একটা রিপোর্ট ঠিকই সাবমিট করছো, হয়তো 5 কিংবা 10 নাম্বার পাবা 30-এর মধ্যে। ঠিক আছে, সো এটা মাথায় রাখবে। এটা পরে আবার আমাকে বলো না যে ম্যাডাম আমি তো রিপোর্ট সাবমিট করছি, আপনি আমাকে এত কম নাম্বার দিলেন কেন। হ্যাঁ, সো আমি আসলে এই জিনিসগুলা দেখে তারপরে নাম্বারিং করব। সো দিস ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আসো প্রেজেন্টেশনে তোমাদের 40% মার্কস থাকবে। এই প্রেজেন্টেশন এগেইন তোমরা 350-তে যে কাজটা করছো সেই কাজের উপর প্রেজেন্টেশন দিবে। তো এই প্রেজেন্টেশনটা আসলে তোমরা আমাকে, তোমাদের ধরো যদি একটা অ্যান্ড্রয়েড অ্যাপ বানাও কিংবা একটা সিস্টেম বানাও, সেইটার ডেমনস্ট্রেশনটা প্রেজেন্টেশন না। ঠিক আছে, প্রেজেন্টেশনটা হচ্ছে গিয়ে যে তুমি একটা এই অ্যাপ খুব ইন্টারেস্টিং একটা বা এক্সাইটিং একটা প্রজেক্ট বানিয়েছো, যেটা তোমার 350-তে দেওয়া হয়েছে। কারণ 350-তে কিন্তু আমরা 2 ক্রেডিট 350-তে আছে, তাই না? সিএসসি 350-তে তোমাদের 2 ক্রেডিট আছে। সো আমরা সবাই এক্সপেক্ট করতেছি 350-তে তোমরা একটা চমৎকার কাজ করবে। হইতে পারে এটা রিপ্রোডিউস করতেছো, হ্যাঁ, একদম ইউনিক নভেল কোনো কাজ করতেছো, সেরকম কিন্তু আমরা এক্সপেক্ট করব না। কিন্তু তুমি অলরেডি কোনো কাজ হয়ে গেছে যেটাকে রিপ্রোডিউস করতেছো, একটা ইন্টারেস্টিং অ্যালগরিদম শিখতেছো বা একটা নতুন ফ্রেমওয়ার্ক শিখতেছো, সেইভাবে তুমি এটা কাজ করতেছো। সো তোমার কাজটা কিন্তু এক্সাইটিং হইতে হবে। সো ওই এক্সাইটিং কাজের ডেমনস্ট্রেশন না, প্রেজেন্টেশন কিন্তু এক্সাইটিং হওয়া উচিত। সো আমি হয়তো কোনো ডেমনস্ট্রেশন দেখবো না। তোমরা যদি মনে করো যে আসলে প্রেজেন্টেশন দিতে গেলে আমার একটু ডেমনস্ট্রেশন দিতে হবে, তাহলে তোমরা ওই তোমাদের পাওয়ার পয়েন্ট স্লাইডের মধ্যেই তুমি তোমার অ্যাপের ডেমনস্ট্রেশনটা দিতে পারো। আলাদা ফিজিক্যালি তোমার অ্যাপটা আমাদেরকে দেখায় ডেমনস্ট্রেশন দিতে হবে, সেটা আই ডোন্ট রিকোয়ার ইট, বাট ইফ ইউ ওয়ান্ট দেন ইউ ক্যান গো ফর ইট। বাট আমি বলবো যে তুমি যদি মনে করো তোমার পাওয়ার পয়েন্ট স্লাইডের মধ্যে তুমি আসলে এটা ডেমনস্ট্রেশন দেখাইতে চাও, হুইচ ইজ ওকে। ঠিক আছে, বুঝা গেছে? তো এই প্রেজেন্টেশনে দেখো তোমাদের কিন্তু অনেক নাম্বার, 40% নাম্বার তোমাদের প্রেজেন্টেশনে। এবং প্রেজেন্টেশনে স্কিল তোমরা কিভাবে করবে সেটার জন্য আরাফাত তোমাদের অলরেডি একটা ক্লাস নিয়েছে। আমিও না হয় আরেকটা ক্লাস তোমাদের নিবনে ওই ইয়ের আগে,
মনে করো এগুলা যখন ফাইনাল সাবমিট করবে, এর আগে না হয় আমি তোমাদেরকে একটা প্রেজেন্টেশনের উপরে যে আসলে একাডেমিক প্রেজেন্টেশন কিভাবে দিতে হয় বা আসলে আমরা কি কি এক্সপেক্ট করি, আমি তোমাদেরকে সেটার উপর একটা ক্লাস না হয় নিব, একটা রিভিউ ক্লাসের মতো কিছু একটা ক্লাস নিব, যেটাতে সবকিছু র্যাপ আপ করবো, প্রেজেন্টেশন কিভাবে দিবে, অ্যাসাইনমেন্ট, ল্যাব সেশন, আরো কি কি আছে এগুলো না হয় একটু হাইলাইট করবো, বা তোমাদের যদি কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকে সেগুলোও না হয় হাইলাইট করবো না। ঠিক আছে, কিন্তু তোমাদের প্রেজেন্টেশনে দেখো 40% নাম্বার আছে, আমি ইচ্ছে করে এটাতে বেশি নাম্বার রেখেছি যাতে তোমরা এটাকে একটু জোর দাও, এই প্রেজেন্টেশনটা যাতে খুব ভালো করো, কারণ আমি যেটা বললাম, আমি চাই না তোমাদের থিসিসে, তোমরা ফাইনাল থিসিসে যখন তোমরা প্রেজেন্টেশন দিবে সেই প্রেজেন্টেশনটা এভারেজ হোক, আমি চাই তোমরা একেবারে থিসিসে তোমরা প্রেজেন্টেশনে এইস করো, ঠিক আছে, একেবারে এক্সেলেন্ট প্রেজেন্টেশন দাও। এই জন্য আমি তোমাদেরকে একটু তৈরি করার চেষ্টা করতেছি, তোমরা যাতে ভালো একটা প্রেজেন্টেশন দিতে পারো। সো জাস্ট আমি তোমাদেরকে বলতেছি তোমরা সুন্দর প্রেজেন্টেশন দাও, নাম্বার একটু দিয়ে দিচ্ছি এই জন্য, যদি তোমাদের একটু মোটিভেশনটা বাড়ায়। ঠিক আছে, তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে? বুঝা গেছে যে এটা কিভাবে হবে? এনি কোয়েশ্চেন? আয়েশা আছো? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বুঝা গেছে আয়েশা সব? এই অ্যাসেসমেন্টটা কিরকম হবে? বুঝা গেছে? ওকে ওকে, ভেরি গুড। আচ্ছা, এখন তাহলে দেখি কটা বাজলো, অনেক বাজে গেছে মনে হয়, বাট ঠিক আছে আমি খুব কুইকলি। ম্যাডাম একটা প্রশ্ন ছিল। হ্যাঁ কামরুল বলো। ম্যাডাম আমি আসলে জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম যে এই জিনিসটা প্রেজেন্টেশন হোক বা এই জিনিসটাকে আমাদের যদি মানে এবার তো আমাদের কোনো রুটিন দেয় নাই, তো এটা কি ম্যাডাম পরীক্ষার পরে হবে নাকি পরীক্ষার আগে না হবে, এরকম কোনো ডিসিশন হয়েছে কিনা? এটা তো আসলে ওইরকম কোনো ডিসিশন হয় নাই, ইভেন তোমাদের থিওরি এক্সামের ব্যাপারে তো কোনো ডিসিশন এখনো হয় নাই, যেমন 4th ইয়ারের এক্সামের ব্যাপারে ডিসিশন হয়েছে, তাই না? তোমাদের থিওরি এক্সামের ব্যাপারে তো কোনো ডিসিশন হয় নাই। কিন্তু আমি যেটা শুনতে পাচ্ছি, হুইচ ইজ ভেরি আনফরচুনেট, যে শুনতে পাচ্ছি আমি যে 4th ইয়ারের থিওরি এক্সামের পরপর অথবা থিওরি এক্সামের মাঝখানে ল্যাব পরীক্ষা নেওয়া হবে নাকি কি সব বলা হচ্ছে, এগুলা আমি কিছুই বুঝতে পারলাম না, এগুলা কেন এগুলা করা হচ্ছে, কারণ তোমাদের তো আসলে আমরা আগে বলছি যে ল্যাব করার আগে সময় দেওয়া হবে, তো এখন জানি না আসলে, আই থিঙ্ক এরকম হবে না, আমরা ডিপার্টমেন্ট থেকে হলেও হয়তো কিছু সময় বের করে দিয়ে তারপরে হয়তো ল্যাব সেশন নেওয়া হবে, বাট হু নোজ, এখন আমি আসলে কিছু বলতে চাচ্ছি না, এটা আসলে হয়তো ডিপার্টমেন্ট ডিসিশন নিবে। তো যেটা আমি বলতেছি, আমার এই পার্টিকুলার প্রেজেন্টেশনের ব্যাপারে বলতেছি যে এটা তো শুধুমাত্র ল্যাব সেশন, এটা আসলে একদম তোমাদের লাস্টে থাকবে, বুঝছো? তোমাদের লাস্টে থাকবে, তোমাদের এই যে সাবমিশন এইগুলা সবকিছুই আসলে লাস্টের দিকে থাকবে। আর যেহেতু এটা 350 সাথে একটু রিলেটেড আছে, সেহেতু তোমরা 350টা শেষ করবে এবং 350 রিপোর্ট, মানে যখন কাজটা শেষ হয়ে যাবে তখন তোমরা রিপোর্টটা আমাকে অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিবে, এবং তোমাদের কাজ শেষ হয়ে গেছে, তোমরা রেডি এবং প্রেজেন্টেশনের জন্য রেডি, তখন তোমরা আসলে প্রেজেন্টেশনও করবে। আর আরেকটা ব্যাপার বলতে চাচ্ছি, এই যে আরাফাতের যেটা গত শনিবারে তোমাদের আসলে একটা প্রেজেন্টেশন হওয়ার কথা ছিল, এই প্রেজেন্টেশনের সাথে এই প্রেজেন্টেশনে কিন্তু কোনো সম্পর্ক নাই। আরাফাত যে তোমাদেরকে একটা কুইক প্রেজেন্টেশন দিতে বলছে, ওইটাতে কিন্তু কোনো নাম্বারিং নাই, এটা মনে করতে পারো এটা একটা প্র্যাকটিস সেশনের মতো, ঠিক আছে? তোমরা একটা প্র্যাকটিস সেশন, আরাফাত একটা প্রেজেন্টেশন নিয়েছে, সেটার উপরে বেস করে তোমরা তোমাদের যেইভাবে খুশি, যেভাবে তোমরা কমফোর্টেবল ফিল করো, যেভাবে তোমরা ফিল করো যে এরকম একটা প্রেজেন্টেশন দেওয়া উচিত বা আমি এরকম রেডি হয়েছি, সেইভাবে তোমরা একটা ডেমনস্ট্রেশন মনে করো, একটা দিলে, একটা ডেমো প্রেজেন্টেশন, একটা প্র্যাকটিস প্রেজেন্টেশন সেশন দিলে, যেটা আসলে আমি এখন রিশিডিউল করেছি সামনের শনিবারে, তাই না? সো সামনের শনিবারে যেটা দিবে সেটার উপর কোনো নাম্বারিং হবে না, বাট হ্যাঁ আমি একটা ইয়ে করব, আমি কি বলবো, আমি একটা অ্যাটেন্ডেন্স নিব। সো এই অ্যাটেন্ডেন্স হয়তো আমি ইভেনচুয়ালি হয়তো এই অ্যাটেন্ডেন্সের বেসিসে হয়তো আমি 1 নাম্বার বা 2 নাম্বার আমি তোমাদেরকে এই 100-র মধ্যে হয়তো দিয়ে দিব। ওকে, সো দিস ইজ ইম্পর্টেন্ট, তোমরা সবাই, আমি চাই তোমরা সবাই আসলে প্রেজেন্টেশনটা দাও, 1 মিনিট হোক আর 2 মিনিট হোক, তোমরা এই প্রেজেন্টেশনটা যেন দাও, ঠিক আছে? সো সবাই একটু যারা কিনা আরাফাতের প্রেজেন্টেশন লাইভ দেখছো তারা তো আর জানো কি হয়েছে,
যারা ছিল না তারা অবশ্যই রেকর্ডেড ভিডিও আছে, স্লাইড দিয়ে দেওয়া হয়েছে, এগুলা তোমরা একটু দেখো, দেখে প্র্যাকটিস করে নেক্সট শনিবারে রেডি হয়ে এসো। এটা আসলে একটা ফান টাইপের মতো হবে, ঠিক আছে? এটাতে আমি বললাম তো আমি কোনো নাম্বারিং করব না, কিছু কোনো তোমাকে ক্রিটিক্যালি তোমাকে ইভ্যালুয়েট করা হবে না, কিচ্ছু না, জাস্ট এটা একটা প্র্যাকটিস সেশনের মতো চিন্তা করে চলে আসবে। মিস ওইখানে মানে বলছো যে 1-2 মিনিটে সামারি বলতে, ওইটা কি স্লাইড লাগবে? অনেকে আমাকে জিজ্ঞেস করছে, আমি আসলে ক্লিয়ার অ্যান্সার দিতে পারিনি যে মানে 1-2 মিনিটে মানে ওই প্রেজেন্টেশনটা সামারি করতে বলা হয়েছে তো, হ্যাঁ এটা তো স্লাইড মনে হয় দরকার নাই হ্যাঁ, কিন্তু নাকি? ধরো তুমি মানে যদি মনে করো যে তুমি কমফোর্টেবল থাকবে একটা স্লাইড থাকলে, হ্যাঁ ওইটাই মানে বলছি যে অপশনাল, যে নিজের পর আর কি, হ্যাঁ ম্যান্ডেটরি না, আমি হ্যাঁ, এটাই বলছি তুমি সবাই। যদি মনে করো যে তুমি স্লাইড থাকলে তুমি ভালো ফিল করবে, গো ফর ইট, কোনো সমস্যা নাই, হুম, বুঝছো? আচ্ছা ঠিক আছে আর এখানে ঠিক আছে। ভিডিও অন থাকবে, বুঝছো? সো দ্যাট আমরা তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখতে পারি তোমরা কিভাবে দিচ্ছ। সো তোমরা একটু সেটআপটা চেষ্টা করো, সেটআপটা ওইভাবে রাখা যায় কিনা। ইন কেস যদি ধরো কেউ মোবাইল দিয়ে করতেছে, কারো বাসায় নেটওয়ার্ক নাই, হয়তো বাইরে এসে করতেছো, খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে দরকার নাই, সেই ক্ষেত্রে আমরা ওইটা করব না। বাট চেষ্টা করো যে তুমি নিজেও দেখবে তুমি কমফোর্টেবল থাকবে, যদি তোমার আসলে ভিডিওটা ওপেন থাকে তাহলে তুমি দিয়েও তুমি ভালো ফিল করবে যে আচ্ছা ঠিক আছে আমি একটা প্রপার প্রেজেন্টেশন দিলাম। আর নইলে আসলে এটা আসলে অত ভালো ফিল হয় না, বুঝছো? আমি আসলে তোমরা বলতে পারো যে আমি তো ভিডিও অফ করি, আমি তো আসলে টিপিক্যাল ক্লাস নেই, আর আমি আসলে আমার বাসার যে কম্পিউটারে নেই, কম্পিউটারে ইয়ে নাই, হ্যান্ডিক্যাম নাই, ঠিক আছে? এই জন্য আসলে আমি ভিডিও অফ করে রাখি। আর আমার ক্ষেত্রে তো ধরো তোমরা স্লাইডটা ইম্পর্টেন্ট, এই জন্য আমি আসলে ভিডিও অফ করে রাখি, স্লাইডটা চলতে থাকে আর আমি তোমাদের ক্লাস নেই। সো ক্লাস ইজ ডিফারেন্ট। এখন তো তোমরা একটু হলেও একটু ফর্মাল বা ইনফর্মাল একটা প্রেজেন্টেশন দিবে। সো এই জন্য আর কি আমি বলছি যে যদি তুমি ভিডিওটা অন করে রাখো দ্যাট উড বি গ্রেট, ঠিক আছে?